এতগুলো কথা শুনিয়ে এখন সরি বলতে চান তো? ঠিক আছে, সরি বলতে হবে না। পুষ্পকে পুরো কথা বলতে না দিয়ে তাকে থামিয়ে দিয়ে কথাগুলো বলে উঠল নিবিড়। পুষ্প ভ্রু কুঁচকে বলল, সরি বলতে চাইবো কেন? আমি তো আপনাকে থ্যাঙ্কস দিতে চেয়েছিলাম। আপনি আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছেন, সেই জন্য ধন্যবাদ আপনাকে। এই কথা বলে পুষ্প পুলকের বাইকে উঠে চলে গেল। নিবিড় পুষ্পের যাওয়ার দিকে তাকিয়ে এক গালে মুখ মুচকে মনে মনে বলল, আমাকে ভিলেন বানিয়ে দিয়ে আবার ধন্যবাদ দিয়ে চলে যাওয়া হচ্ছে। জীবন নিবিড়ের কাঁধে হাত রেখে হেসে বলল, এটা কোন ফুল রে ভাই? ঝাঁজ লবঙ্গ ফুল। পুষ্প যাওয়ার দিকে তাকিয়ে বলল নিবিড়। তারপর লুকিয়ে রাখা পুষ্পর ডায়েরিটা বের করে তার দিকে তাকিয়ে মুচকে হাসল। রাত 1টা। রতন মিয়া বাড়ির সদর দরজা খুলে দিল। সদর দরজা খুলে দিতেই কেউ একজন বাড়ির ভেতরে ঢুকলো। রতন মিয়ার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, কি খবর চাচা? কেমন লাগছে ওই জেদি এক রুখা মেয়েকে? রতন মিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, এভাবে বলো না বাবা, ও তোমার বিয়ে করা বউ। আর তাছাড়া কত মিষ্টি মেয়েটা, খুব ভালো। আর তাছাড়া চৌধুরী পরিবারের বউদের একটু তো জেদ থাকবেই, সেটাই স্বাভাবিক। হাসলো উজান চারিদিকে তাকিয়ে বলল, সব কিছু ঠিকঠাক আছে তো? ওর কোনো সমস্যা হচ্ছে না তো? আজ সন্ধ্যায় পুষ্প বাইরে গিয়েছিল আর ফিরতেও অনেক দেরি হয়েছে। রাস্তায় নাকি কিছু বখাটে ছেলে তার পিছু নিয়েছিল। সেটা কি উজানকে বলা উচিত? মনে মনে ভাবছে রতন মিয়া। তারপর আবার মনে মনে বলল, না থাক, এমনিতেই ছেলেটার উপর অনেক ধকল যাচ্ছে। উদয় বাবাকে নিয়ে খুব টেনশনে আছে, বুঝান বাবা। তাই এসব বলে আর টেনশন দেওয়ার দরকার নেই। রতন মিয়া মনে মনে এসব ভেবে উজানের দিকে হাসি মুখেই বলল, না বাবা, সব কিছু ঠিকঠাক আছে। উজান মাথা তুলে তাকালো পুষ্পের ঘরের দিকে। খুব দেখতে ইচ্ছে করছে ওই মায়া ভরা মুখটা, যে মুখটা দেখে প্রথম দেখাতেই সে মায়ায় পড়ে গিয়েছিল। কিন্তু উজান আজ যাবে না পুষ্পের ঘরে। এই মেয়ে খুব চালাক। ঘন ঘন তার উপস্থিতি টের পেয়ে একদিন হয়তো তাকে পাকড়াও করে ফেলতে পারে। উজান রতন মিয়াকে সদর দরজা বন্ধ করে দিতে বলেই বেরিয়ে গেল বাড়ি থেকে। তারপর বাড়ির সামনে রাখা গাড়িতে উঠে বসলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিল রায়হান। উজান গাড়িতে উঠে আসতে গাড়ি স্টার্ট দিল রায়হান। উজান গাড়ির সিটে মাথা ফেলে চোখ বন্ধ করে বসে আছে। গাড়ি চলছে ঘুমন্ত শহরের পিচটালা পথ ধরে। পাশে থাকা রায়হান গলা ঝাড়া দিয়ে বলল, বস, নির্ভয় দিলে একটা কথা বলবো। না, ভয়েই বলো। বন্ধ চোখেই বলল উজান। রায়হান শুকনো ঢোক গিলে বলল, বস, ম্যামকে আপনি এতটা ভালোবাসেন, কিন্তু ওনার সামনে গিয়ে কখনো সেই ভালোবাসা প্রকাশ করেন না। বিয়ের ভরা মজলিসে ম্যামকে অপমান করে ওনাকে একা ফেলে চলে এসেছেন, কিন্তু আড়ালে থেকে ঠিকই ওনার ওপর নজর রাখছেন। ওনার জন্য এত কিছু করলেন, ভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যবস্থা করলেন, ভার্সিটির পুরো খরচ মিটিয়ে দিয়ে ভার্সিটির কর্তৃপক্ষকে বললেন একটা স্কলারশিপের চিঠি বানিয়ে দিতে, ম্যামের জন্য ঢাকায় থাকার ব্যবস্থা করতে ওনার জন্য এত সুন্দর একটা বাড়ি কিনলেন, গাড়ির ব্যবস্থা করলেন, কিন্তু সব কিছু আড়ালে থেকে কখনো ভালোবাসা হয়? উজান অদ্ভুত এক হাসি দিয়ে চোখ বন্ধ রেখেই বলল, তোমাকে কে বললো রায়হান আমি ওকে ভালোবাসি? রায়হান ভ্যাবাচাকা খেয়ে গেল। সাহস নিয়েই বলল, কি বলছেন বস? একটা ছেলে একটা মেয়েকে ভালো না বেসেই তার জন্য কেন এত কিছু করবে? এইসব করাকে কি ভালোবাসা বলে না? একটা মানুষ কিছু করতে পারে, আড়ালে থেকে তার পুরোপুরি খেয়াল রাখে। উজান বলল, ভালোবাসা নাকি জানি না রায়হান, তবে ও আমার বিয়ে করা স্ত্রী। উজান চৌধুরী তার দায়িত্বে কখনো অবহেলা করে না। আমি জানি না ওর সাথে আমার বিয়ের সম্পর্ক থাকবে কিনা, তবে যতদিনই থাকবে ততদিনই আড়ালে থেকে আমি আমার দায়িত্ব পালন করে যাব। কি বলছেন বস? সম্পর্ক থাকবে না কেন? যদি আপনার ম্যামের সাথে সম্পর্ক ছিন্ন করার ইচ্ছে থাকতো, তাহলে আপনি ম্যামের জন্য এত কিছু করতেন না। আর আমার মনে হয় না আপনি যা কিছু করেছেন তা শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য করেছেন। ম্যাম আপনার হৃদয় দখল করে নিয়েছে, আপনি ওনাকে ভালোবেসে এত কিছু করেছেন। ভালোবাসি নাকি জানি না রায়হান, তবে এটা নিশ্চিত আমি এই মেয়ের মায়ায় পড়েছি। আর সম্পর্ক ছিন্নর কথা বলছো?
আমি তো কখনো ওর সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইবো না, যদি ও না জোর করে। ম্যাম আপনার উপর রাগ করে আছে বস, অভিমান করে আছে আপনার উপর। আর ওনার এই রাগ অভিমানের শ্রদ্ধার্থই কারণ আছে। হ্যাঁ, ওর এই রাগ অভিমানের যথার্থই কারণ আছে। আর আমি চাইলে এই মুহূর্তে আমার উপর করা এই রাগ অভিমান ভাঙাতে পারবো না। কেন আমি ওকে এইভাবে ফেলে এসেছি তাও ওকে বলতে পারবো না রায়হান। আমি যে দায়বদ্ধ। আর তাছাড়া ওকে ওইভাবে ফেলে আসার আরও একটা কারণ আছে রায়হান। যখন ওর সম্পর্কে প্রথম দাদিমার কাছে শুনি তখনই বুঝতে পারি এই পুষ্প নামের মেয়েটা তার গায়ের রঙের কাছে কতটা অসহায়, সঙ্গে তার পরিবারও। গায়ের রঙের জন্য একটা মেয়েকে এতটা দুর্বল আর অসহায় হওয়া একদমই ভালো লাগেনি আমার। ছুটে যাই পুষ্প নামের সেই শ্যামবতী মেয়েটাকে দেখতে। প্রথম দেখাতেই ভালো লেগেছিল। বিয়ে যে করবো সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ওকে দেখার পর সেই সিদ্ধান্ত নিয়ে কোনো প্রকার আফসোস হচ্ছিল না মনে। কিন্তু যতই হোক সে উজান চৌধুরীর বউ বলে কথা। তাকে শুধুমাত্র গায়ের রঙের জন্য দুর্বল আর অসহায় হলে চলবে না। আত্মবিশ্বাসী, তেজি আর সাহসী হতে হবে। একদিকে আমার দায়বদ্ধতা, আর একদিকে আমি ওকে সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী আর তেজি হতে দেখতে চেয়েছিলাম। তাই ওকে ওইভাবে ফেলে রেখে আসা জরুরি ছিল আমার কাছে। ফ্ল্যাশব্যাক। আয়েশা চৌধুরীর কথা শুনে মন থেকে দুর্বল হয়ে যাওয়া এক শ্যামবতী কন্যাকে দেখতে গোলাপ গ্রামে ছুটে গিয়েছিল উজান। মনে মনে কিঞ্চিত ভয় হচ্ছিল, সে কি এই বিয়ে করতে রাজি হয়ে ভুল করলো? মেয়েটাকে এতটাই কুৎসিত। যেদিন প্রথম উজান পুষ্পকে দেখেছিল সেদিন গোলাপ বাগানের মধ্য রাস্তার পথ ধরেই হেঁটে যাচ্ছিল পুষ্প আর মালা। মালার ওই ফর্সা গায়ের রঙও উজানের মন ছুঁতে পারেনি, যতটা না পুষ্পের ওই মায়াভরা মুখ দেখে সে মুগ্ধ হয়েছিল। এ যেন ডাগর ডাগর চোখ নয়, ফুটে ওঠা দুটো পদ্ম ফুল। এ যেন ঠোঁট নয়, গোলাপ ফুলের পাপড়ি। সেই ঠোঁটের হাসিতে যেন পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে গিয়ে এক প্রেমিক হৃদয়ে গেঁথে যায়। বাতাসে ওরা মাথার কেশগুলো যেন এক আকাশ কালো মেঘ, আর অঙ্গ যেন তার সদ্য ফুটে ওঠা কালো গোলাপ। দূর থেকে যেন তার ঘ্রাণ পাওয়া যায়, নামের মতোই সে একটা ফুল। দূর থেকে গাড়ির ভেতর থেকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল উজান ওই শ্যামবতী কন্যার দিকে। সেই দিন গোলাপগ্রাম থেকে ফিরে এসেছিল উজান, কিন্তু নিজের মণিকোটায় সঙ্গ করে নিয়েছিল একটা গোলাপকে। কিন্তু সেই গোলাপ কোনো লাল গোলাপ নয়, সে তো এক কালো গোলাপ। হয়তো উজানের কাছে সেটা ভালো লাগাই ছিল। সেই ভালো লাগা থেকেই পুষ্পকে বিয়ে করে নিল উজান, কিন্তু তাকে একা ফেলে রেখে আসতে বাধ্য হয় নিজের এক দায়িত্ববদ্ধতা থেকে। পরে জানানো হবে তা। আর পুষ্পের ঘুরে দাঁড়ানোর জন্যই এটা খুব জরুরি ছিল উজানের কাছে। কিন্তু উজান আড়ালে থেকে সবসময় পুষ্পের পাশে থেকেছে। উর্মির কাছ থেকে জানতে পেরেছে পুষ্পের লয়ার হওয়ার স্বপ্ন। সেই ভেবেই পুষ্পের ভার্সিটিতে ভর্তি সহ পুরো খরচ মিটিয়ে দিয়ে কলেজের প্রিন্সিপালকে বলে দিয়েছে পুষ্প স্কলারশিপ পেয়েছে। আর ঢাকায় থাকার জন্য পুষ্পের জন্য একটা সুন্দর বাড়ি কিনেছে। আর সেই বাড়িটা তার বিয়ের দেনমোহর হিসেবেই পুষ্পের নামে লিখে দিয়েছে। গাড়িও রেখেছে পুষ্পর চলাফেরার জন্য। কিন্তু পুষ্প সেসবের কিছুই জানে না যে তার স্বামী উজান চৌধুরী আড়ালে থেকেই সবসময় তার খেয়াল রেখেছে। ফ্ল্যাশব্যাক শেষ। সকালে সূর্য উঠে রোদের প্রথম কিরণ উকি দিয়েছে ধরণীতে। মালা বারান্দায় দাঁড়িয়ে শিকৈলনের দিকেই তাকিয়ে বলল, আমার অন্ধকার জীবনেও কি কখনো এইভাবে সূর্যের রশ্মি দেখা দেবে, নাকি পুরোটা জীবন অন্ধকারেই কেটে যাবে? ফজরের নামাজের পর আর দু চোখ এক করেনি মালা। নামাজে বসে উদয়ের বিপদ কাটার জন্য আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে। নামাজ শেষে সেই যে বারান্দায় এসে দাঁড়িয়েছে, এখনো ওখানেই দাঁড়িয়ে আছে মালা। উদয় এখনো ঘুমিয়ে আছে। মালা ঘরের ভেতরে গিয়ে আলমারি থেকে নিশির ছবিটা বের করে সেই ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, সত্যি আপনি খুব সুন্দর, আর তার থেকে ভাগ্যবতী বেশি। আপনি দূরে চলে যাওয়ার পরেও উনি আমাকে কখনো আপনি দূরে চলে যাওয়ার পরেও উনি আপনাকে এখনো আগের মতো ভালোবাসেন, আর আমাকে। এই কথা বলেই মনে হওয়ার সাথে সাথে মালার চোখ ছলছল করে উঠল। ঠিক সেই সময় উর্মি ঢুকলো মালার ঘরে। উর্মিকে দেখে মালা নিজের চোখ মুছে তাড়াতাড়ি নিশির ছবিটা আলমারিতে রেখে দিল। মালা উর্মির দিকে ফিরে বলল, আরে উর্মি, তুমি এত সকালে এই ঘরে কিছু বলবে? উর্মি এক পলক উদয়ের দিকে তাকিয়ে মালার হাত ধরে বলল, এদিকে এসো, ভাইয়া ঘুম ভেঙে যাবে। উর্মি মালার হাত ধরে বারান্দায় নিয়ে গেল। তারপর বলল, বড় ভাবি, দুদিন যাবৎ বাড়ির এই রকম
পরিস্থিতিতে একটা কথা তোমাকে বলার সুযোগই পাইনি। কি কথা উর্মি? ছোট ভাবি আর তোমার ওই বজ্জাত ভাইটা ঢাকা এসেছে। তোমার ওই বজ্জাত ভাইটা আমার কলেজে ভর্তি হয়েছে। মালার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, কি? পুষ্প ঢাকায় এসে ভর্তি হয়েছে? কোথায় থাকে পুষ্প? আমি পুষ্পর সাথে দেখা করব উর্মি। প্লিজ আমাকে পুষ্পর কাছে নিয়ে চলো। আরে বড় ভাবি শান্ত হও। আমি জানি না ছোট ভাবি কোথায় থাকে, আর এটাও তো জানি না কোথায় ভর্তি হয়েছে। আগে জেনে নেই, তারপর তোমাকে নিয়ে যাব। আমার মনে হয় পুষ্প কোনো ল ভার্সিটিতে ভর্তি হয়েছে। ও তো ছোটবেলা থেকে স্বপ্ন লয়ার হওয়ার। কিন্তু ঢাকায় তো অনেক ল কলেজ আর ভার্সিটি আছে, কোনটাতে ভর্তি হয়েছে সেটাই তো জানি না। তোমার বজ্জাত ভাইটা কিছুই বলতে চায় না। মালা বলল, পুলক এরকমই, একটু ঘাড় তারা স্বভাবের। আর তাছাড়া তুমি তো বুঝতেই পারছো, ওই বাড়ির সবাই এই বাড়ির উপর রাগ করাটা স্বাভাবিক। তুমি কিছু মনে করো না। উর্মি মনে মনে বলল, মনে তো করেছি, একটু ভাগে পাই তারপর ওকে মজা দেখাবো। উজান অফিসে বসে আছে। রায়হান কেবিনে ঢুকে তার হাতে থাকা ফাইলগুলো উজানের সামনে রেখে বলল, বস, স্যার বলেছেন আপনার সাথে জরুরি কথা আছে। হাতে প্রয়োজনীয় কাজ না থাকলে ওনার কেবিনে যেতে। স্যার বলতেই রায়হান সেলিম চৌধুরীর কথা বলেছিল। রায়হানের জন্য তার বস শুধু একজনই, সে শুধু উজান চৌধুরী। উজান রায়হানকে বলল, ঠিক আছে, আমি কথা বলে নিব, কিন্তু তুমি এখন ভার্সিটিতে যাও। পুষ্পর সাথে একই ক্লাসে পড়ে এমন একটা মেয়ে দেখে প্রেম করে নাও, কিন্তু মেয়েটা যেন ভোলাবালা হয়, মানে একটু সহজ সরল টাইপের। রায়হান উজানের দিকে থ মেরে তাকিয়ে আছে। সে কিছুই বুঝলো না তার বস কি বলল। উজান তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল, কি হলো, বুঝতে পারোনি আমার কথা? রায়হান অবুঝের মতোই মাথা নেড়ে না করলো। উজান বলল, প্রেম করতে বলেছি তোমায়। প্রেম কি জানো তো? রায়হান এবার বুক ফুলিয়ে বলল, জি বস। উজান মুচকি হাসলো, বলল, তাহলে যাও, ঝটপট একটা প্রেম করে ফেলো গিয়ে। সময় কিন্তু বেশি নেবে না। আর হ্যাঁ, মেয়েটা যেন পুষ্পর সাথে একই ক্লাসে পড়ে, আর বেশি চালাক মেয়ে খুঁজো না, পরে দেখা যাবে তোমাকে বাজারে বেচে দিয়ে চলে গেছে। একটু ভোলাওয়ালা টাইপের মেয়ে দেখে প্রেম করো। বসের কথা শুনে রায়হানের গলা শুকিয়ে গেছে। গলাটা একটু ঝাড়া দিয়ে বলল, কিন্তু হঠাৎ করে প্রেম করতে হবে কেন বস? কারণ তোমার প্রেমিকা, মানে যার সাথে প্রেম করবে, তাকে বলবে পুষ্পকে সব নোটস দিয়ে তাকে সাহায্য করতে। পুষ্প তো অনেক দেরিতে ভর্তি হয়েছে, তাই নোটসগুলো পেলে ওর পড়তে সুবিধা হবে। আর তাছাড়া ওই মেয়েকে বলবে পুষ্পর সাথে ফ্রেন্ডশিপ করে নিতে, তাহলে পুষ্পর সব খোঁজখবর আমার কাছে চলে আসবে। উজান রায়হানের সামনে এক বান্ডিল টাকা দিয়ে বলল, নাও, এই টাকাটা সঙ্গে রাখো, প্রেমিকার পিছনে খরচ করো। আজকাল তো আবার খালি পকেটে মেয়ে পটে না। রায়হান কিচ্ছু না বলে শুধু উজানের দিকেই তাকিয়ে আছে। মনে মনে বলছে, এবার কি নিজের ইচ্ছেতে প্রেমটাও করতে পারবো না? প্রেম করতে হবে বসের জন্য। আমাকে তো খাটাবে, আমার প্রেমিকাকেও খাটাবে। উজান এবার ধমকে সুরে রায়হানকে বলল, যাও, 2 ঘন্টা সময় দিয়েছি, তাড়াতাড়ি প্রেম করে ফিরে এসো। রায়হান সঙ্গে সঙ্গে এই টাকার বান্ডিলটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মনে মনে বলল, কি কপাল আমার, সারা জীবনে এত চেষ্টার পরেও একটা প্রেম করতে পারলাম না। আর এখন বস আলটিমেটাম দিচ্ছে 2 ঘন্টার মধ্যে প্রেম করে ফিরে আসতে। এবার মেয়ে পটুক বা নাই বা পটুক, তাতে ওনার কি? উনি তো অর্ডার দিয়ে দিয়েছেন। নিজে তো নিজের বউকে আজ অবধি ভালোবাসি কথাটা বলতে পারলেন না, আর এইদিকে আমাকে বলেছে 2 ঘন্টার মধ্যে প্রেম করে ফিরে আসতে। মনে মনে এসব বিড়বিড় করতে করতে রায়হান গাড়ি ড্রাইভ করে ভার্সিটির সামনে চলে গেল। পুষ্প ভার্সিটিতে ঢুকে ক্লাসের দিকে হেঁটে যাচ্ছে। সেই সময় হঠাৎ করে শোনা গেল কেউ একজন পেছন থেকে তাকে ডাকছে। এই শুনছো? হ্যাঁ, তোমাকে বলছি। পুষ্প পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে তার দিকেই দৌড়ে আসছে। ফর্সা গায়ের রং, একটু খাটো আর একটু মোটা গড়নের, ঠিক যেন গোলুমোলু। মেয়েটা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমি ঝুমুর। আমি পুষ্প। তুমি কি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ। এত লেট করে ভর্তি হলে কেন? ছিল কিছু সমস্যা। আমি তোমার ক্লাসে পড়ি, লক্ষ্য করনি আমাকে? না। কিন্তু আমি তোমাকে লক্ষ্য করেছি। আসলে তোমাকে দেখে মনে হয়েছিল তুমি খুব ভালো স্টুডেন্ট।
আমি দেখেছি পুরোটা সময় খুব মন দিয়ে ক্লাস করেছো, কিন্তু অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে তো। পারবে তো ঘাটতি পোষাতে? পারতাম যদি বিগত দিনগুলোর নোটসগুলো আমার কাছে থাকতো, কিন্তু আমার কাছে তো সেগুলোর নোটস নেই। আমি দিতে পারি তোমাকে নোটস, আমার কাছে সব নোটস করাই আছে। পুষ্প খুশি হয়ে বলল। সত্যি দিবে তুমি আমার নোটসগুলো? কাউকে তো দিতেই হবে, আমি না হলে দিলাম। পুষ্প আর ঝুমুর একসঙ্গে হেসে উঠল। ঝুমুর বলল, তবে তোমাকে কিন্তু আমার সব বিষয় সাহায্য করতে হবে। আমার মাথায় না কিছু ঢোকে না, একটু সময় লাগে। পুষ্প হেসে বলল, ঠিক আছে, সাহায্য করব। ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড। এই কথা বলে ঝুমুর পুষ্পর দিকে হাত বাড়িয়ে দিল। পুষ্প ঝুমুরের সাথে হাত মিলিয়ে বলল, হ্যাঁ, ফ্রেন্ড। তারা দুজনেই একসাথে ক্লাসে ঢুকে গেল। পুলক কলেজ ক্যাম্পাসের এক কোণায় দাঁড়িয়ে কয়েকটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। ইতিমধ্যেই পুলক তার ফ্রেন্ড সার্কেল তৈরিও করে ফেলেছে। এটা তার জন্য কোনো ব্যাপারই না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ফাঁকে হঠাৎই তার হাতে টান পড়ায়। তাকিয়ে দেখে উর্মি তার হাত ধরে দাঁড়িয়ে আছে। পুলক ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? আমার পুরো কলেজ তোমাকে খুঁজেছি, অবশেষে এখানে এসে পেলাম। এত তল্লাশি কেন আমাকে? ছোট ভাবি কোথায় ভর্তি হয়েছে বলো না প্লিজ। আরে না হলে তোমাদের বাড়িতে তোমার বাড়ির ঠিকানা দাও, আমি ওখানে গিয়ে ছোট ভাবির সাথে দেখা করব। পুলক দাঁতে দাঁত চেপে উর্মির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, জানি না। এই কথা বলেই পুলক উর্মির থেকে মুখ ঘুরিয়ে নিল। উর্মি আবারও পুলকের হাত ধরে বলল, প্লিজ বলো না প্লিজ, ছোট ভাবিকে আমার খুব দরকার। পুলক এবার উর্মির হাত টেনে কিছুটা দূরে সরে গেল। তাকে ঝাড়ি মেরে বলল, কি ছোট ভাবি, ছোট ভাবি কি করছো? হ্যাঁ, পুরো কলেজ শহর ঢাকা শহর জানতে চাও নাকি যে বিয়ের আসরে তোমার ভাই আমার বোনকে বিয়ে করে ওখানেই ফেলে রেখে চলে এসেছে? তোমার আর তোমার ভাইয়ের কাছে এটা হয়তো খুব গর্বের বিষয় হবে, কিন্তু আমাদের কাছে নয়। আমরা গরিব আর গ্রাম্য হতে পারে, কিন্তু মান সম্মান তোমাদের থেকে কোনো অংশে কম নেই, হয়তো বা কিছুটা বেশি আছে। এই কথা বলেই পুলক উর্মিকে ফেলে চলে গেল। উর্মির চোখ ছলছল করে উঠল। পুলকের বলা কথাগুলো তার বুকে গিয়ে তীরের মতো বিঁধেছে। অ্যাডভোকেট কামরুল হাসানের সাথে জরুরি কথা বলছে উজান। উজানের কেবিনের দরজার কাছে রায়হান দাঁড়িয়ে আছে। উদয়ের বিরুদ্ধে কোর্টের নোটিশ আসার পর থেকে উজান সারাক্ষণ টেনশনে থাকে। অফিস, কোর্ট, পাড়া এইসব করতে করতে বেচারার অবস্থা নাজেহাল। যেভাবেই হোক অন্ধ ভাইকে এক মুহূর্তের জন্য জেলের ভেতর সহ্য করতে পারবে না সে। অ্যাডভোকেট কামরুল হাসানের সাথে কথা বলার মাঝখানেই হঠাৎ করে অফিসে শিলা এসে হাজির। শিলাকে উজানের কেবিনের কাছে আসতে দেখে রায়হান দরজার সামনে পথ আগলে দাঁড়ালো। শিলা রায়হানকে পথ আগলে দাঁড়াতে দেখে দাঁতে দাঁত চেপে বলল, আমার সামনে থেকে সরে যাও রায়হান। এখন বসের কেবিনে ঢোকা নিষেধ আছে ম্যাম, উনি জরুরি কাজে ব্যস্ত আছেন। তো কি ব্যস্ততা তোমার বসের? কোনো মেয়ে নিয়ে ভিতরে ফুর্তি করছে নাকি? এরকম কোনো বিষয় নয় ম্যাম, তবে এখন কেউ ভেতরে ঢুকলে বস খেপে যাবেন। সবাই আর আমি এক হলাম নাকি? সরে যাও রায়হান, আমাকে ভিতরে ঢুকতে দাও। সরি ম্যাম। কিন্তু শিলা রায়হানকে ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেল। হঠাৎ করেই শিলাকে ভেতরে ঢুকতে দেখে উজান ভ্রু কুঁচকে তাকালো। অ্যাডভোকেট সাহেবও অবাক হয়ে গেল। উজান বিরক্তি মুখেই বলল, তুমি এখানে? হ্যাঁ বেবি, আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো মেয়ে নিয়ে এখানে ফুর্তি করছো, তাই নিজেকে সামলাতে না পেরে ঢুকে পড়েছিলাম। ঠিক আছে, তুমি কথা বলো, আমি বাইরে অপেক্ষা করছি। উজান দাঁতে দাঁত চেপে চিৎকার করে রায়হানকে ডাকলো। রায়হান যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। সে সঙ্গে সঙ্গেই কেবিনে ঢুকে হন্তদন্ত হয়ে বলল, বস, আমি ম্যামকে বারবার করে বলেছি, কিন্তু ম্যাম আমার কথা শোনেননি। উজান চিৎকার করে বলল। ম্যানেজার সাহেবকে এক্ষুনি ডেকে আনো। ঠিক তখনই ম্যানেজার সাহেব এসে হাজির। তিনি উজানের চিৎকার শুনে কেবিনে চলে এসেছেন। উজান ম্যানেজারের উদ্দেশ্যে বলল, ম্যানেজার সাহেব, মির্জা গ্রুপের সাথে আমাদের আগে পরে করা সব চুক্তি এক্ষুনি বাতিল করুন। চুক্তি বাতিল করার পর মির্জা গ্রুপের কুকুরও যেন এই চৌধুরী অফিসে ঢুকতে না পারে। দারোয়ানকে বলবেন গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। ম্যানেজার সাহেব শিলার দিকে তাকিয়ে আমতামতা করে বলল, মানে স্যার? আপনার আর কিছু বলার আছে? উজানের তীক্ষ্ণ ধারালো কথা আর অগ্নিচক্ষু দেখেই ম্যানেজারের আর কিছু বলার সাহস হলো না। ম্যানেজার সঙ্গে সঙ্গেই বলল,
না স্যার, আপনি যা বলবেন তাই হবে। উজানের বলা কথাগুলো শিলার গায়ে তীরের মতো বিচ্ছে। শিলা দাঁতে দাঁত চেপে বলল, উজান, তুমি কিন্তু আমাকে চরম পর্যায়ে অপমান করলে, এর শোধ তোমাকে দিতে হবে। এই কথাগুলো বলেই শিলা কেবিন থেকে বেরিয়ে গেল। উজান সঙ্গে সঙ্গে চেয়ারে বসে পড়ল। অ্যাডভোকেট সাহেব উজানের কাঁধে হাত রেখে বলল। এই কথা বলে অ্যাডভোকেট সাহেবও চলে গেলেন। রাত ৩টা। স্ন্যাক গ্যাং আস্তানায় মাদক আর অস্ত্র পাচারের কাজ চলছে। স্ন্যাক গ্যাংয়ের খোকন আর তার সাথে কিছু ছেলেরাও আস্তানায় উপস্থিত আছে। খুব দ্রুতই গাড়িতে মালামাল ভর্তি করা হচ্ছে। এই গাড়ি চলে যাবে দেশের বিভিন্ন জায়গায়, পৌঁছে যাবে যুব সমাজের হাতে হাতে। গাড়ি ভর্তির এক পর্যায়ে ৩টে কালো রঙের গাড়ি থেকে থামলো আস্তানার সামনে। খোকন ভ্রুকুচকে এগিয়ে গেল। খুব ভালো করে বুঝতে পারলো গাড়িগুলো টাইগারের গাড়ি। টাইগার সহ তার গ্যাংয়ের গাড়ি থেকে নামলো। টাইগার খোকনের সামনে এগিয়ে গিয়ে চশমার আড়ালে আর চোখে গাড়ি ভর্তির দিকে তাকিয়ে বলল, দেখতেই তো পাচ্ছ। কেন, তাতে কি? আমার আস্তানা ও এখানে আছে, তাতে তোমার সমস্যা কি? ভাগ দরকার কি? হাত মিলিয়ে নাও আমার সাথে। তোমার গ্যাং আর আমার গ্যাং যদি একসাথে কাজ করে তাহলে এই মাফিয়া জগতে আমাদের রাজ করতে খুব একটা দেরি হবে না। টাইগার খোকনের এই কথাটার অপেক্ষায় ছিল। সেজন্যই সে ইচ্ছে করে এসে ভাগ চাইছে, যাতে খোকন তাকে তার দলে টেনে নেয়। টাইগার বলল, কেন, আমি বলছি তাদের সমস্যা কি? খোকন দাঁতে দাঁত চেপে ধরল। টাইগার আবারও বলল। খোকন দাঁতে দাঁত চেপে পকেট থেকে মোটা অঙ্কের একটা বান্ডিল টাইগারের হাতে দিল। টাইগার টাকাটা নিয়ে চলে গেল। খোকন টাইগারের যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুটা পথে গিয়েই টাইগার একটা জায়গায় গাড়ি থামাতে বলল। গাড়ি থেমেও গেল। টাইগার গাড়ি থেকে নেমে দেখে রাস্তার ফুটপাতে একটা বৃদ্ধ ঘুমিয়ে আছে, পাশে তার বৃদ্ধ স্ত্রী। টাইগার খোকনের দেওয়া টাকার বান্ডিলটা পকেট থেকে খুলে ফুটপাতে শুয়ে থাকা ওই বৃদ্ধের বালিশের নিচে রেখে দিল। তারপর দূরে এসে ফোন হাতে নিয়ে এসপি জীবনের ফোনে কল দেয়। ওপাশ থেকে জীবন ফোন রিসিভ করে বলল। কথা বলে টাইগার ফোনটা রেখে দিল। এসপি জীবন কিছু একটা ভাবতে থাকে, কিন্তু পরক্ষণে ভাবনা থেকে বেরিয়ে সে দ্রুতই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে ক্লাস চলছে। পুষ্প মাঝখানের সারির বেঞ্চে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। হঠাৎ করে ক্লাস চলার ফাঁকে ভার্সিটির প্রিন্সিপালের সাথে একটা হ্যান্ডসাম লোক ক্লাসে ঢুকলো। পুষ্প লোকটাকে দেখেই তার চোখ সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল। পুষ্প একটু নড়ে চড়ে বসলো, যাতে তাকে খুব একটা দেখা না যায়। প্রিন্সিপাল স্যার ক্লাসের সবার উদ্দেশ্যে বলল, শোনো সবাই, এই হলো ব্যারিস্টার নিবিড় খন্দকার। বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে। আমাদের ভার্সিটিরই ছাত্র ছিল। আমি ওকে নিয়ে খুব প্রাউড ফিল করি। প্রিন্সিপাল স্যার নিবিড়ের কাঁধে হাত রেখে কথাটা বললেন। নিবিড়ের মুখে হাসি ফুটে উঠল। প্রিন্সিপাল স্যার আবারও বললেন, নিবিড় আজ তোমাদের ক্লাস নিবে গেস্ট টিচার হিসাবে। আসলে অনেক দিন যাবৎ আমি ওকে বলেছিলাম আমার স্টুডেন্টদের জন্য একটু সময় বের করতে, তাই ও আজ তোমাদের সময় দিতে রাজি হয়েছে। ওর কাছ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমাদের আচরণে খুশি হয়ে নিবি কিন্তু আবার আসবে তোমাদের ক্লাস নিতে। তাই সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে। তবে হ্যাঁ, ওর কিন্তু অনেক রাগ। কেউ কিন্তু কোনোরকম দুষ্টামি করবে না, তাহলে কিন্তু ও আর তোমাদের ক্লাস নিতে রাজি হবে না। ক্লাসের সবাই একসাথে বলল, ঠিক আছে স্যার। প্রিন্সিপাল নিবিড়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তো নিবিড়, বেস্ট অফ লাক। নিবিড় মুচকি হাসি দিয়ে বলল, ওকে স্যার। ও হ্যাঁ, এখন তো ওরা তোমার স্টুডেন্ট। তুমি কিছু মনে করোনি তো? তোমার স্টুডেন্টের সামনে তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। নিবিড় হেসে বলল, কি বলছেন স্যার? ওরা আমার স্টুডেন্ট হলেও আমি তো আপনার স্টুডেন্ট। নিবিড় আর প্রিন্সিপাল স্যার দুজনেই হাসলো। প্রিন্সিপাল স্যার অন্য টিচারকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার পর নিবিড় এক পলক সবার দিকে তাকালো। ক্লাসে বসে থাকা মেয়েরা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সবাইকে দেখে মনে হচ্ছে নিবিড়ের উপর ক্রাশ খেয়ে বসে আছেন। ক্লাসের একজন উঠে দাঁড়িয়ে বলল। নিবিড় বলল, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। আমি রেগুলার তোমাদের ক্লাস নিব না। গেস্ট টিচার হিসেবে এসেছি, তাই সবার নাম জানার আমার প্রয়োজন নেই। স্যার এত করে বলার পর আর মানা করতে পারিনি, তাই চলে এলাম তোমাদের একটু সময় দিতে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন স্টাডি শুরু করছি। নিবিড় ক্লাস শুরু করলো।
ক্লাস চলার এক পর্যায়ে নিবিড় হাঁটতে হাঁটতে এগিয়ে গেল পুষ্পের সামনে। সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে সত্য আর আইনের মধ্যে পার্থক্য কি? এই কথা বলে নিবিড় পুষ্পকে উদ্দেশ্য করে বলল। তুমি বলতে পারবে সত্য আর আইনের মধ্যে পার্থক্য কি? পুষ্প শুকনো ঢোক গিলে বসা থেকে উঠে দাঁড়ালো। নিবিড় পুষ্পর বেঞ্চে হাত রেখে তার সামনে কিছুটা ঝুঁকে বলল। ভয় পাচ্ছ? পুষ্প মাথা নেড়ে না করলো, তারপর বলল, সত্য সর্বদাই সত্য। সত্য কখনোই তার অবস্থা পরিবর্তন করবে না, কিন্তু আইন সম্পূর্ণ ভিন্ন। এটা সিদ্ধান্তকারীদের বিবেচনার উপর নির্ভর করবে। তাহলে তুমি কি বলতে চাইছো? সত্য আর আইন সম্পূর্ণ আলাদা? না, কখনোই নয়। সত্য আর আইন একই পথে চলতে পারে যদি সঠিক ব্যক্তির সত্য বলা সেই সাহসটা থাকে। তোমার আছে সত্য বলার সাহস? আসলে শুনেছি যে যে সত্য বলে বেশিরভাগ মানুষই তাকে ঘৃণা করে। আমাকেও অনেকেই ঘৃণা করে, তাই হয়তো আমারও সত্য বলার সাহস আছে। নিবিড় মনে মনে হাসলো। নিবিড় পুষ্পের উদ্দেশ্যে বলল, ভুল উত্তর তোমার। ক্লাস শেষে আমার সাথে দেখা করবে ঠিক উত্তরটা জানার জন্য। পুষ্প ভ্রু কুঁচকে বসে পড়ল। পুষ্পের পাশে বসা ঝুমুর বলল, আশ্চর্য, ভুল উত্তর যদি হয় তাহলে সঠিক উত্তরটা তো সবার সামনেই বলা উচিত, তাই না? তোকে আলাদা করে কেন বলবো? কিন্তু পুষ্প খুব ভালো করেই জানে তার উত্তর সঠিক। কিন্তু মিস্টার নিবিড় খন্দকার কেন তাকে ক্লাস শেষে দেখা করতে বলেছে সেটাই বোঝার বিষয়। উনি কি টিচার হওয়ার ফায়দা তুলতে চাইছেন? ওই দিন রাতে ওনাকে ভিলেন বানিয়ে দেওয়ার জন্য পানিশমেন্ট দিতে চাইছেন? কিন্তু সে তো ওরকম ভেবে কিছু বলেনি। মনে মনে এসব ভেবে যাচ্ছে পুষ্প। এরই মধ্যে নিবিড় ক্লাসের অন্য একটা মেয়েকে একটা প্রশ্ন করলে মেয়েটা ইচ্ছে করে নিবিড়কে ভুল উত্তর দিল। নিবিড় ভুল উত্তরটা সংশোধন করে দিতে গেলে মেয়েটা বলল, থাক স্যার, আমি না হয় ক্লাস শেষে আপনার সাথে দেখা করেই উত্তরটা জেনে নিব। নিবিড় ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার দিকে। ক্লাসের সবাই একসাথেই হেসে উঠল। মেয়েটা লজ্জা পেয়ে গেছে। মেয়েটা ভেবেছিল নিবিড় স্যার পুষ্পের মতো তাকেও ক্লাস শেষে দেখা করতে বলবে সঠিক উত্তরের জন্য। কিন্তু নিবিড় এসব কিছুই বলল না, উল্টো সঠিক উত্তরটা সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিল। ক্লাস শেষে পুষ্প আর নিবিড় ভার্সিটির করিডোর দিয়েই হেঁটে যাচ্ছে। পুষ্প বলল, আমি জানি আমার উত্তরটা সঠিক ছিল। এত অবিশ্বাস? হ্যাঁ। তাহলে দেখা করলে কেন? আপনি আমার টিচার, যদি দেখা না করতাম তাহলে বেয়াদব ভাবতেন, আর আপনি হয়তো ভাবতেন আমি ভয় পেয়ে গিয়েছি। কিসের জন্য? সেটা তো আপনিই ভালো জানেন। তাহলে আমাকে দেখা করতে বললেন কেন? নিশ্চয়ই পানিশমেন্ট দেওয়ার জন্য। টিচার হওয়ার ফায়দা তুলতে চাইছেন। ঠিক আছে, তুলে ফেলুন, কোনো সমস্যা নেই। তবে আমি কিন্তু ওই দিন রাতে ওইভাবে আপনাকে ভিলেন বলতে চাইনি। আমি কিন্তু আপনাকে ধন্যবাদও দিয়েছিলাম, সেটা হয়তো ভুলে গেছেন। নিবিড় উচ্চস্বরে হেসে বলল, তুমি নিজেকে একটু বেশি চালাক মনে করো, কিন্তু তুমি কি জানো তুমি আস্ত একটা বোকা। পুষ্প সঙ্গে সঙ্গে থেমে গেল। নিবিড় সামনে এগিয়ে পাশে তাকিয়ে দেখে পুষ্প তার সামনে নেই। পেছনে তাকিয়ে দেখে পুষ্প ভাবুক মুখ করে দাঁড়িয়ে আছে। পুষ্প মনে মনে ভাবছে নিজেকে সে কখনো চালাক ভাবেনি, কিন্তু সে যে বোকা সেটাও কখনো মনেও হয়নি। পুষ্পকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিবিড় বলল, কি হয়েছে, বোকা বলছি বলে রাগ করছো? পুষ্প এগিয়ে আস্তে আস্তে বলল, রাগ করিনি, আমি যার তার উপর রাগ করি না। তবে আপনি আমাকে বোকা কেন বললেন? কারণ আমি একজন ব্যারিস্টার। হ্যাঁ, জানি তো। তুমি জানো এখন তোমার জায়গাটা যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে আমার কাছ থেকে নিজের ইন্টার্নি করার অনুরোধ করত। আর তোমারও উচিত ছিল আমার কাছে সেই আবদার করা, যাতে তুমি অধীন থেকে নিজের ইন্টার্নি করতে পারো। ও, আপনি ভেবেছিলেন আমি আপনাকে বলবো নিজে ইন্টার্নি? পুষ্প থেমে গেল। তার মাথায় ইন্টার্নি করার কথা আসতেই সে সঙ্গে সঙ্গে তার দুহাত দিয়ে মুখ চেপে ধরল। সে কি সত্যিই শুনল নিবিড় খন্দকারের মতো এত বড় একজন ব্যারিস্টারের সাথে সে ইন্টার্নি করা? এরই মধ্যে নিবিড় মুচকি হেসে তার পথে হাঁটা ধরেছে। যেটুকু বলেছে সেটুকুতেই এই বোকা মেয়েটা এখন এমনিতেই তার পিছু ধরবে। তাই হলো। পুষ্প নিজের ঘর থেকে বেরিয়ে এসে সামনে তাকিয়ে দেখে নিবিড় হেঁটে চলে যাচ্ছে। পুষ্প সঙ্গে সঙ্গে নিবিড়ের পেছন পেছন দৌড় দিল। স্যার শুনছেন? নিবিড় মুচকি হাসছে আর ক্রমাগত দ্রুত পায়ে হেঁটেই চলেছে। এমন ভাব করছে যেন সে পুষ্পের ডাক শুনতেই পারছে না।
পুষ্প দৌড়ে এসে নিবিড়ের পাশাপাশি এসে হাঁপাতে হাঁপাতে হাঁটার গতি স্লো করলো। পুষ্প নিবিড়ের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে আর বলছে, মানে সত্যি আপনি আমাকে আপনার সাথে থেকে ইন্টার্নি করার সুযোগ দেবেন? আমি এক কথা দুবার বলি না, এখন বাকিটা তোমার ইচ্ছা। পুষ্প তাড়াতাড়ি করে বলল, আমি রাজি। আমি যদি আপনার সাথে থাকতে পারি তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো। নিবিড় আবার দাঁড়িয়ে গেল। পুষ্প তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। নিবিড় পুষ্পর দিকে তাকিয়ে বলল, তুমি কি করে ভাবলে ওই দিন রাতে তুমি আমাকে ভিলেন বলার পরও আমি তোমাকে নিজের সাথে রেখে তোমাকে ইন্টার্নি করার সুযোগ দিব? পুষ্পের হাসি মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। পুষ্প মাথা নিচু করে মলিন মুখে বলল, ও তাহলে আপনি আমাকে মিথ্যে বলেছেন? এ কথা বলেই পুষ্প মাথা নুইয়ে নিল। পুষ্পের মলিন মুখ দেখে নিবিড় ঠোঁট চিপে হেসে বলল, নাম কি ফুলের? পুষ্প মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, কি? জিজ্ঞেস করেছি নাম কি তোমার? পুষ্প। নিবিড় হেসে ভ্রু কুঁচকে আস্তে করে বলল, মানে সত্যি ফুল? নিবিড় তার পকেট থেকে তার একটা কার্ড বের করে পুষ্পের হাতে দিয়ে বলল, এই নাও আমার কার্ড, কাল কলেজের পর আমার অফিসে যাবে। পুষ্প নিবিড়ের হাত থেকে কার্ডটা হাতে নিয়ে বলল, আপনি তো বললেন আপনি আমাকে আপনার সাথে থেকে ইন্টার্নি করার সুযোগটা দিবেন না, তাহলে যাব কেন? এ কথা বলে নিবিড় হাঁটা ধরল। পুষ্পের মুখে হাসি ফুটে উঠল। পুষ্প ঠিকই বুঝতে পারছে নিবিড় খন্দকার তাকে তার পাশে থেকেই ইন্টার্নি করার সুযোগ দিবে। পুষ্প হাসি মুখে নিবিড়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিবিড় এক পলক পেছনে ফিরে তাকিয়ে পুষ্পের হাসি মুখটা দেখে হাসল। পুষ্প ঝুমুরের কাছে এসে সবকিছু বলতেই ঝুমুর দুগালে হাত চেপে উচ্চস্বরেই বলল, সত্যি নিবিড় খন্দকার তোকে তার সাথে থেকে ইন্টার্নি করার সুযোগ দিয়েছে? পুষ্প হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। ঝুমুরের বলা কথা ক্লাসের আশেপাশে থাকা কয়েকজন মেয়ে শুনে পুষ্পের দিকে এগিয়ে এসে বলল, আশ্চর্য পুষ্প, নিবিড় খন্দকার যেচে তোমাকে নিজের সাথে থেকে ইন্টার্নি করার সুযোগ দিয়ে দিল। পুষ্প বলল, হ্যাঁ দিয়েছে তো। আরেকটা মেয়ে বলল, কিন্তু তুমি তো প্রথম বর্ষের ছাত্রী, এখনই কি তোমার ইন্টার্নি করার প্রয়োজন আছে? ইন্টার্নি করার জন্য তো আর অনেক সময় পড়ে আছে। এখন ইন্টার্নি করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে না? ঝুমুর বলল, কেন ক্ষতি হবে? এতে তো ওর জন্য আরো ভালো হবে। আর তাছাড়া নিবিড় খন্দকারের মতো এত ভালো লয়ারের পাশে থেকে ইন্টার্নি করার সুযোগ কি আর পাওয়া যাবে? উনি বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছেন, অন্য লয়ারদের তুলনায় নিঃসন্দেহে ভালো। পুষ্প বলল, হ্যাঁ ঝুমুর ঠিকই বলেছে। আর তাছাড়া আমি এমনিতেও ইউনিভার্সিটিতে লেট ভর্তি হয়েছি, আমার পড়াশোনার ঘাটতিটাও ফিল আপ হয়ে যাবে। মেয়েগুলো মুখে ভেঙচি কেটেই বলল, তোমার ইচ্ছে, তবে ইন্টার্নি শুরু করার আগে প্রিন্সিপালের সাথে একবার কথা বলে নিও। এই কথা বলে মেয়েগুলো সরে গেল। ঝুমুর মেয়েগুলোর দিকে তাকিয়ে মুখে ভেঙচি কেটে বলল, পুষ্প তুই চিন্তা করিস না, প্রিন্সিপাল স্যার তোকে কখনো মানা করবেন না। আর নিবিড় খন্দকারের কথা শুনলে উনি বরং খুশি হবেন। রায়হান ভার্সিটির পাশের রেস্টুরেন্টে বসে আছে। স্বচ্ছ কাচের অপর পাশ থেকে খুব ভালো করে দেখা যাচ্ছে ঝুমুর রাস্তা পার হয়ে রেস্টুরেন্টের দিকেই আসছে। রায়হান ঝুমুরকে আসতে দেখে শুকনো ঢোক গিলে ঠিকঠাক হয়ে থাকা শার্টের কলার আর টাইটা আরো একটু ঠিক করে নিল। মনে মনে ভাবলো, ফ্ল্যাশব্যাক। রায়হান ঝুমুরকে, আচ্ছা বস, যে আমাকে বলেছিল প্রেম করার জন্য, কিন্তু আমি তো মেয়েটাকে বোন বানিয়ে ফেলেছি, সেই কথা জেনে কি বস আমার চাকরি নট করে দিবে? তাহলে কি আমার প্রেমটা করে ফেলাই উচিত? ফ্ল্যাশব্যাক। রায়হান ঝুমুরের সামনেই দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ঝুমুর ঠোঁটটা বাঁকিয়ে অবাক হয়ে শুধু রায়হানের দিকেই তাকিয়ে আছে। রায়হান রুমাল দিয়ে চোখের পানি মুছে যাচ্ছে, কিন্তু আদৌ কি তার চোখে পানি আছে? ঝুমুর বলল, আপনি আমাকে দাঁড় করিয়ে এভাবে কাঁদছেন কেন বলুন তো? রায়হান আবারও চিৎকার করে উঠল, কিন্তু তৎক্ষণাৎ আশেপাশের লোকজনের দিকে তাকিয়ে আওয়াজটা মৃদু করে বলল, আমার চাচাতো বোনের মামাতো বোনের ফুফাতো বোন ঠিক আপনার মতো দেখতে ছিল। আমাকে সারাদিন কত ভাইয়া ভাইয়া বলে ডাকতো, কিন্তু হঠাৎ একদিন। এই কথা বলে রায়হান আওয়াজটা আরো একটু বাড়িয়ে দিয়ে কাঁদতে লাগলো। ঝুমুর বলল, কি হয়েছে ওনার? হঠাৎ একদিন মারা গেল। ঝুমুর এই কথা শুনে সঙ্গে সঙ্গে বুকে হাত চেপে ধরল। মনে মনে বলল, আমার মতো দেখতে মেয়েটা মারা গেল, আহারি।
ঝুমুর এবার রায়হানকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা থাক, কাঁদবেন না প্লিজ। কি আর করবেন, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিনই তো বাঁচবেন, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, আমি কি এখন থেকে আপনাকে আমার ওই চাচাতো বোনের, ফুফাতো বোনের, মামাতো বোন ভাবতে পারি? চাচাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোন বললেন তো? রায়হান একটু থেমে গিয়ে মনে মনে বলল। তাই বলেছিলাম নাকি? রায়হান আবারও বলল, হ্যাঁ হ্যাঁ, সেটাই। আসলে কাঁদতে কাঁদতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় আমাকে আপনার ওই কাজিন ভাববেন। রায়হান খুশি হলো। রায়হান বলল, তোমার নাম যেন কি? ফুপুর। ও, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার ক্লাসে পুষ্প ম্যাম আছে না? ঝুমুর ব্রু কুচকে বলল, পুষ্প ম্যাম? না, আমাদের ভার্সিটির কোনো ম্যামের নাম তো পুষ্প নয়। রায়হান মনে মনে বলল, এই যা, কি বলছি, ম্যাম বললেও তো টিচারই মনে করবে, ম্যাম বলা যাবে না। বস, আপনি আমাকে ক্ষমা করে দিবেন বস, ম্যামকে নাম ধরে রাখতে হচ্ছে। রায়হান ঝুমুরের উদ্দেশ্যে বলল, আরে না ম্যাম না, পুষ্প তোমার ক্লাসমেট, নতুন ভর্তি হয়েছে। ও হ্যাঁ, দেখেছি, ওই শ্যামলা দেখতে মিষ্টি মেয়েটা। হ্যাঁ, খুব মিষ্টি, তাই না বলো? হ্যাঁ। ও আপনার কি হয়? ও তো আমার বসের বস। মানে? না, ভুল বলেছি। আসলে ও তো আমার বসের চাচাতো বোনের, মামাতো বোনের ফুফাতো বোন। এই কথা বলেই রায়হান মনে মনে বলল, বস, আমাকে ক্ষমা করে দিবেন, আপনার নিজস্ব বউকে বোন বানিয়ে দিলাম। ঝুমুর অবাক হয়ে বলল, পুষ্প আপনার বসের চাচাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোন? হ্যাঁ, আসলে পুষ্পর বাবা ওনার মেয়ের সব দায়িত্ব আমার বসকে দিয়ে দিয়েছে, তাই আমার বস ওকে নিয়ে খুব চিন্তা। তাই বসের চিন্তা দেখে একটু খোঁজ নিতে এসেছিলাম, এসে তো তোমাকে পেয়ে গেলাম। ঠিক আমার চাচাতো বোনের, ফুফাতো বোনের, মামাতো বোনের মতো। চাচাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোনের মতো বলেছিলেন? হ্যাঁ, তাই মনে থাকে না আসলে। আচ্ছা, তুমি কি পুষ্পর ফ্রেন্ড হবে? তুমি যদি পুষ্পর ফ্রেন্ড হও, তাহলে আমার বস ওকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে, আর আমার বস নিশ্চিন্তে থাকলে আমিও নিশ্চিন্ত। আসলে পুষ্প না, মুখ ফুটে কিছু বলে না। তুমি ওর ফ্রেন্ড হলে তো ওর সব খোঁজ খবর আমাকে দিতে পারবে, তখন আমি নিশ্চিন্ত হতে পারবো যে আমার চাচাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোন আমার বসের চাচাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোনের সব দায়িত্ব নিয়েছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড হয়ে নিব, আর ওর সম্পর্কে সব ইনফরমেশনও দিয়ে দিব। কিন্তু ওকে না জানি ওর সব ইনফরমেশন দেয়া কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, তোমাকে বললাম না, পুষ্প মুখ ফুটে কিছু বলে না, সেই জন্য তো ঠিক হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করে নিব। হ্যাঁ, আজকেই করে নাও। আর শোনো, তুমি ওকে একটু সাহায্য করো, বুঝতেই পেরেছো, আসলে ও তো দেরিতে ভর্তি হয়েছে, তাই ওকে আগের ক্লাসের সব নোটসগুলো তোমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। এমনিতেও আমি যদি ওর ফ্রেন্ড হই তাহলে তো দিতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আরে, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তোমাকে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? মানে চাচাতো বোনের, মামাতো বোনের, ফুফাতো বোন হিসেবে। ও আচ্ছা। ফ্ল্যাশব্যাক শেষ। রায়হান মনে মনে ভাবছে আজ ঝুমুরকে সে ভালোবাসার কথা বলেই দিবে। চাকরি নিয়ে কোনো রিস্ক নিতে চায় না সে। যদি বস জানতে পারে যে প্রেম না করে ভাই বোনের সম্পর্ক বাদ দিয়ে বসে রয়েছে, তাহলে ফাইনালি চাকরিটা খেয়েই দিতে পারে। ঝুমুর রেস্টুরেন্টে ঢুকে রায়হানকে দেখে দূর থেকে হাতে ইশারা করে বলল, হাই ভাইয়া। ঝুমুরের মুখে ভাইয়া ডাক শুনে রায়হানের হাসি মুখটা সঙ্গে সঙ্গে চুপসে গেল। ঝুমুর রায়হানের বুক করা টেবিলে গিয়ে বসলো। ঝুমুর হেসেই বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। তুতলাচ্ছেন কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আসলে আমি তো তোমাকে কিছু বলতে চাই। আমিও তো আপনাকে কিছু বলতে চাই। রায়হান ভেবেছে ঝুমুর তাকে নিজ থেকেই বলবে যে সেও তাকে ভালোবাসে। রায়হান নিজের গলার টাইটা ঠিক করে বলল, এই না, দুষ্টু মেয়ে, তোমার আগে বলা ঠিক হবে না। যতই হোক তুমি মেয়ে, কথাটা ছেলেদেরই আগে বলতে হয়, তাই আমাকেই বলতে দাও। তুমি আগে বলবে, ব্যাপারটা কেমন না? রায়হান এক গ্লাস পানি নিল গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য। ঝুমুর বলল,
না, আমি আগে বলবো। আমি খুব এক্সাইটেড আপনাকে এই কথা বলার জন্য। আসলে কি হয়েছে জানো, পুষ্পনা ব্যারিস্টার নিবিড় খন্দকারের কাছ থেকে ইন্টার্নি করার সুযোগ পেয়ে গেছে। রায়হান পানি খাওয়ার মাঝখানে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বিষম খেলো। ঝুমুর চেয়ার ছেড়ে উঠে তৎক্ষণাৎ রায়হানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার মাথার তালুতে ফু দিতে লাগলো। রায়হান স্বাভাবিক হয়ে বলল, কি বললে তুমি? আবার বলো। ঝুমুর চেয়ারে বসে বলল, আরে ব্যারিস্টার নিবিড় খন্দকার আছে না, উনি নিজে থেকে পুষ্পকে বলেছে ওনার সাথে থেকে ইন্টার্নি করার জন্য। নিবিড় খন্দকার এখানে কোথা থেকে আসলো? উনি তো আজ এসেছিলেন আমাদের ভার্সিটিতে গেস্ট টিচার হয়ে। রায়হান মনে মনে বলল, নিবিড় খন্দকার আর মানুষ পেল না, বেছে বেছে উজান চৌধুরীর বউকেই ধরল, নাকি উনি সবকিছু জেনে শুনেই পুষ্প ম্যামকে নিজের দলে টানছে? রায়হান ঝুমুরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, পুষ্প কি রাজি হয়েছে? আশ্চর্য, রাজি হবে না কেন? নিবিড় খন্দকার বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, ওনার কেস লড়ার ধরনই তো আলাদা হবে। পুষ্প অনেক কিছু শিখতে পারবে ওনার কাছ থেকে। রায়হান সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে চলে যেতে গিয়েও আবারও ফিরে এসে ঝুমুরকে বলল, আসলে আমার জরুরি একটা কাজের কথা মনে পড়ে গেছে। আমি খাবার অর্ডার করেছিলাম, তুমি খাবারগুলো খেয়ে নিও। আমি একা এখানে বসে খাবার খাবো? তাহলে আমি ওয়েটারকে বলছি খাবারগুলো প্যাক করে দিতে, তুমি খাবারগুলো বাড়িতে নিয়ে যাও। এ কথা বলে রায়হান ওয়েটারকে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ঝুমুর রায়হানের এভাবে বেরিয়ে যাওয়া দেখে তাকিয়ে রইল। উদয়কে খাইয়ে দিচ্ছে মালা। খাওয়ার এক পর্যায়ে উদয় মালাকে বাধা দিয়ে বলল, আর খাবো না। কিছুই তো খেলেন না, কিছুই তো খেলেন না। আজ দুদিন যাবতই খাওয়া নিয়ে অনীহা করছেন। এরকম করলে তো আপনার শরীর খারাপ করবে। অভ্যাস হতে দাও মালা। জেলে গিয়ে তো আর টাইমে টাইমে এভাবে আমাকে কেউ খাইয়ে দেবে না। আর তাছাড়া এখন থেকে আমি নিজের হাতেই খাবো। আগে থেকে অভ্যাস পরিবর্তন করতে পারলে ভালো। নিবিড় খন্দকার আর ওর বাবা মনে প্রাণে বিশ্বাস করে আমি নিশি আর ওর মাকে খুন করেছে, তাই নিবিড় কখনো আমাকে ছাড়বে না। আর তাছাড়া আমাদের কাছেও এরকম পাকাপোক্ত প্রমাণও নেই যা দিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করা যাবে, তাই আমার জেল নিশ্চিত। মালা চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। মালা কাঁদতে কাঁদতে বলল, আপনি যেখানে যান আমি সেখানেই যাব। উদয় হাসলো, বলল, তোমাকে বোকা জানতাম, কারণ একটা খুনির আসামি জানা সত্ত্বেও আমাকে ছেড়ে চলে না গিয়ে কত নিশ্চিন্তে মনে আমার পাশে সেবা করে যাচ্ছ। কিন্তু তুমি নিশ্চয়ই এতটাও বোকা নও যে তোমাকে বুঝতে হবে যে যে দোষ করে শুধু তার স্থানই জেলখানা। কিন্তু আপনি তো দোষ করেননি, আর তাছাড়া আপনি চোখে দেখতে পান না। কোর্ট নিশ্চয়ই বুঝবে না যে আপনি একা একা চলাফেরা করতে পারেন না। আপনি যদি জেলে না যান তাহলে আমিও কোর্টের কাছে আর্জি করব আমাকেও আপনার সাথে দিতে। যতদিন আপনি জেলে থাকবেন ততদিন আমিও আপনার সাথে জেলে থাকব। উদয় আর কিছু বলল না। বুঝতে পারছে মালা বুঝেও অবুঝ হচ্ছে, আর নয়তো তাকে সান্ত্বনা দিতে এসব বলেছে। মালা হাত থেকে খাবারটা রেখে উদয়ের শরীরে হাত দিয়ে বলল, চলুন আপনাকে গোসল করিয়ে দিই। উদয় ভ্রু কুচকে বলল, হানিফ কোথায়? ওকে ডাকো। হানিফ এ বাড়ির কাজের লোক। হানিফই সবসময় উদয়ের গোসলে সাহায্য করে। হানিফ বাড়িতেই আছে। তারপরও মালা বলল, হানিফ বাজারে গেছে, আসতে দেরি হবে। আপনার গোসলের সময় হয়ে গেছে, তাই আমি আজ আপনাকে গোসলটা করিয়ে দিই। তাহলে তুমি মাকে ডাকো। মা একটু বেরিয়েছেন। কোথায় গেছে মা? মালা জানে জলি চৌধুরী কোথায় গেছে। নিবিড় খন্দকার উজানের সাথে দেখা করেনি, তাই জলি চৌধুরী নিজেই গেছে নিবিড় খন্দকারের বাড়ি তার সাথে দেখা করতে। কিন্তু মালা এই কথা উদয়কে জানাতে চাইল না। মালা বলল, মা একটু বেরিয়েছেন, জানি না কোথায় গেছেন। মা আসুক তারপর। মা আসতে দেরি হবে, আজ আমি আপনাকে গোসল করাবো। এই কথা বলে মালা উদয়ের গায়ের শার্টটা খুলে দিল। উদয়ের ফর্সা শরীরে বুকের কালো লোমগুলো খুব টানছে মালাকে। উদয় বলল, ঠিক আছে, টাওয়ালটা দাও, আমি একাই গোসল করতে পারবো। কিন্তু মালার কানে যেন কথাগুলো পৌঁছালো না। মালা উদয়ের লোমশ বুকে হাত রাখলো। মালার এমন ছোঁয়া পেয়ে উদয় বলল, মালা, কি করছো তুমি? জানি না। এই কথা বলে মালা উদয়ের বুকের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। পরম আবেশে চোখ বন্ধ করে নিল উদয়। মালা ছোট ছোট চুমু এঁকে দিচ্ছে উদয়ের খোলা বুকে। এবার উদয়ও মালার শরীরে হাত রাখলো। কেঁপে উঠল মালা। উদয় মালাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন এমন করছো মালা? আমার অনিশ্চিত জীবনের সাথে কেন নিজেকে জড়াতে চাইছো?
তাকিয়ে দেখো, আমার মধ্যে তো কিছুই নেই, না চোখের আলো যা দিয়ে তোমাকে দু চোখ ভরে দেখতে পারবো, আর না বুক ভরা ভালোবাসা যা দিয়ে তোমাকে বুক ভরে ভালোবাসতে পারবো। মালা উদয়ের মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনার চোখের আলো আমার প্রয়োজন নেই, প্রয়োজন আপনার ভালোবাসার। ভালোবাসতে পারবেন না আমাকে? আমি যে অন্য কাউকে ভালোবেসেছিলাম মালা। তাকে মনে করেই না হয় আমাকে ভালোবাসুন। না। মালার মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। মলিন মুখে মাথা নুইয়ে বলল মালা, কেন? তার জায়গা কি আমাকে দিতে পারবেন না কখনো? তুমি তার জায়গায় কেন নেবে মালা? তোমরা দুজন আমার কাছে দু জায়গায় অবস্থান করো। ও আমার ভালোবাসা ছিল, আর তুমি আমার স্ত্রী। হ্যাঁ, ওই পৃথিবীতে আর নেই, কিন্তু ওর অবস্থানটুকু এখন আমার মনে রয়ে গেছে। আমি চাই না তার জায়গাটুকু কাউকে দিতে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে মেনে নিয়ে আমার শেষ দিন অবধি আমার সাথে কাটাতে চাও, তাহলে তোমাকে নিজের অবস্থান নিজে তৈরি করে নিতে হবে, কারো জায়গা দখল করো নয়। মালা উদয়ের বুকে মাথা রেখেই বলল, আমি বুঝতে পারছি, ঠিক আছে। আমি তার জায়গা দখল করে নয়, আমি নিজের জায়গায় অবস্থান করে স্বয়ং আপনাকে আমার নিজের জায়গায় নিয়ে আসব আমার ভালোবাসা দিয়ে। আপনি তার জায়গা থেকে নিজে থেকে আমার জায়গা এসে আমাকে ভালোবাসতে বাধ্য হবেন। বলবেন মালা আমি তোমাকে চাই। এ কথা বলে মালা উদয়ের বুক থেকে সরে গেল, হয়তো বেরিয়ে গেল ঘর থেকে, কারণ দরজা খোলার আওয়াজ এসেছে উদয়ের কানে। উদয় হাসলো, মনে মনে বলল, সেটা কি আদৌ হবে কিনা আমি জানি না মালা, কারণ নিশির ভালোবাসা এখনো আমাকে কুরে কুরে খায়। কিন্তু সত্যি বলতে আমিও চাই আমি একদিন তোমার কাছে নিজে থেকে বলবো, আমি তোমাকে ভালোবাসি মালা, আমি তোমাকে চাই। নেতা আশরাফ খন্দকারের বাড়ির বিশাল বড় ড্রয়িং রুমের সোফায় বসে আছেন জলি চৌধুরী। দেয়ালে টাঙানো অন্যান্য ছবির সাথে বড় বড় ফ্রেমে বাঁধানো দুটো ছবি, একটা নিশির আর একটা নিশির মা দোয়েল খন্দকারের। দোয়েল খন্দকারের ছবির দিকেই তাকিয়ে আছে জলি চৌধুরী। শ্যামলা গায়ের রং, চোখ দুটো টানা টানা, আর মুখে অসম্ভব মায়া। এই শ্যামবতী মেয়েদেরকে যেন আল্লাহ অন্যরকম এক সৌন্দর্য দিয়েই সৃষ্টি করেন। মায়ের মতো গায়ের রং পেয়েছে নিশি, কিন্তু নিবিড় পেয়েছে বাবার মতো ফর্সা গায়ের রং। দোয়েল খন্দকার আর জলি চৌধুরীর প্রথম দেখা সেদিনই হয়, যেদিন নিশির জন্য উদয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এ বাড়িতে পা রাখে চৌধুরী পরিবার। ওই দিনও জলি চৌধুরী জানতো না তার স্বামী সালমান চৌধুরীর প্রাক্তন প্রেমিকা ছিল নিশির মা দোয়েল খন্দকার। আড়ালে থেকে অনেকবার দেখেছে স্বামী সালমান চৌধুরী তার প্রাক্তন প্রেমিকার ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলছে। দূর থেকে তার হাতের ছবিটা ভাসা ভাসা হলেও স্বামীর আড়ালে এই ছবিটা হাতে নিয়ে দেখার সাহস হয়নি জলি চৌধুরীর। থাক না কিছু অদেখা, যা দেখে না চাইতেও মনে কষ্ট আর হিংসের সৃষ্টি হয়, তা দেখার থেকে না দেখাই ভালো ছিল জলি চৌধুরীর কাছে। বাসর ঘরে স্বামীর মুখে শুনেছিল তিনি এক শ্যামবতী মেয়েকে ভালোবাসতেন। ওই মেয়েকে পাওয়ার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষাও করেছেন, কিন্তু তার প্রেমিকার বাবার পছন্দ ছিল রাজনৈতিক ছেলে, তাই নিজের দলের এক ভালো ছেলে দেখে হঠাৎ করেই জোর করে বিয়ে দিয়ে দেয় মেয়ের। এর প্রায় 1 বছর পর অনেক বুঝিয়ে শুনিয়ে আয়েশা চৌধুরী সালমান চৌধুরীর বিয়ে দেয় জলি চৌধুরীর সাথে। বাসর রাতেই স্বামীর মুখে অন্য নারীর নাম শুনে কিঞ্চিত কষ্ট হয় জলি চৌধুরী, কিন্তু যখন স্বামীর মুখে শুনে তার প্রেমিকা এখন তার কাছে অতীত, তখন সব কষ্টই নিমিষেই দূর হয়ে যায়। স্বামী সন্তান নিয়ে খুব সুন্দর করে সংসার করেছিলেন জলি চৌধুরী। হয়তো মাঝে মাঝে স্বামীর অতীত চোখে পড়ত, কিন্তু সেই অতীত শুধু তার স্বামীর স্মৃতি বিচরণ করাই ছিল। তার কিছু স্মৃতি সালমান চৌধুরীর বর্তমানে ঠাঁই করে নিল। স্বয়ং মানুষটাকে কখনোই সালমান চৌধুরীর আশেপাশেও দেখেনি জলি চৌধুরী, তাই এ নিয়ে স্বামীর উপর কখনো রাগ অভিমান জানান দেয়নি জলি চৌধুরীর মনে। থাক না কিছু অতীতের স্মৃতি, হয়তো বেশি ভালোবেসেছিল মানুষটাকে, তাই হয়তো স্মৃতি ভুলতে পারছিল না সালমান চৌধুরী, অথবা ভুলতে চাইছিল না। যেদিন উদয় আর নিশির বিয়ের প্রস্তাব নিয়ে এ বাড়িতে আসা হয়, সেদিনও জলি চৌধুরী জানতো না এই নিশির মাই তার স্বামীর প্রাক্তন প্রেমিকা। যদি জানতো তাহলে হয়তো ওই বিয়ে নিয়ে আর এগোতোই না, আর সেটাই হয়তো ভালো হতো। তাহলে অন্তত আজ তার ছেলের জীবনে এই দিনটা আসতো না। কিন্তু দোয়েল খন্দকার তো অবশ্যই তাকে চিনতে পেরেছিল, তাহলে সে কেন এই বিয়েতে রাজি হয়েছিল? হয়তো তার মনে অতীতের কোনো ঠাঁই ছিল না, আর নয়তো তার জন্য বিয়ে নাকচ করার কথাই, সে তো আর এই পৃথিবীতে নেই।
তাই অতীত টেনে এনে একটা সম্পর্কের মধ্যে বাধা হতে চায়নি। দোয়েল খন্দকারের ছবির দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারো পায়ের আওয়াজে তাকিয়ে দেখে আশরাফ খন্দকার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। সোফা থেকে উঠে দাঁড়ালো জলি চৌধুরী। আশরাফ খন্দকার মুখে বিরক্ত নিয়েই বলল, আপনি কি মনে করে এসেছেন? আমাকে তো আসতেই হতো খন্দকার সাহেব। একটা মিথ্যা আমার ছেলের জীবন নিয়ে টানা হুচড়া শুরু করে দিয়েছে। আমি মা হয়ে চুপ করে ঘরে বসে থাকবো? আপনি যেই মিথ্যের কথা বলছেন আমার কাছে সেটাই সত্যি, আর সেই সত্যি আমার জীবন থেকে আমার স্ত্রী কন্যাকে কেড়ে নিয়েছি। আপনার সাথে এসব ব্যাপারে আর কথা না বলেই লাভ নেই। আপনি আগেও আমার ছেলেকেই দোষারোপ করেছেন, এখনও তাই করবেন। কিন্তু পেরেছেন কি আমার ছেলের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে? তাই আজ আমি নিবিড়ের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলের বিরুদ্ধে প্রমাণ না পেলেও পক্ষে ও তো কোনো প্রমাণ পাওয়া যায়নি মিসেস চৌধুরী, তাই ছেলেকে নির্দোষ বলে গলা ফাটিয়ে লাভ নেই। আর নিবিড়ের সাথে দেখা করতে এসেছেন তো নিবিড় এখন বাড়িতে নেই। কখন আসবে বলতে পারছি না, কিন্তু ওর সাথে আপনি দেখা করে কী বা করবেন? আপনার ছেলে তার মা আর বোনকে খুন করেছে, আর আপনি এসেছেন তার কাছে আপনার ছেলের জীবন ভিক্ষা চাইতে? আমি কখনোই আমার ছেলের জীবন আপনার ছেলের কাছে ভিক্ষা চাইব না। আমার ছেলেকে জীবন ভিক্ষা দেওয়ার ক্ষমতা আপনার ছেলের কেন কারো হাতেই নেই। কারো জীবন ভিক্ষে যদি দিতে হয় তাহলে সেটা একমাত্র আল্লাহ দিতে পারবেন। আমি শুধু তার কাছে এটাই বলতে এসেছি, সে সত্যটা খুঁজে বের করুক। সে তো চায় তার মা বোনের খুনি শাস্তি পাক, কিন্তু মিথ্যের পেছনে দৌড়ে না জানি সত্যিকার খুনি পার পেয়ে যায়। আমার কাছে যা সত্যি আমার ছেলের কাছেও তাই সত্যি, কারণ আমার মতো সেও বিশ্বাস করে উদয় চৌধুরীর তার মা বোনকে খুন করেছে। হ্যাঁ, সেটা তো করবেই, কারণ তার মাথায় তো তাই ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি আর কিছু বলবেন? তা না হলে এবার আপনি আসতে পারেন। জলি চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যেতে চাইলে আশরাফ খন্দকার আবারও বলল, আপনি আরো কিছু সত্য শুনতে চান? জলি চৌধুরী দাঁড়িয়ে গেল। আশরাফ খন্দকারের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, যে মিথ্যেকে বিশ্বাস করে তার কাছে আর কি বা সত্যি আছে? আছে, আমার কাছে আপনার স্বামী আর আমার স্ত্রী অনেক সত্য লুকিয়ে আছে, যা আপনার কাছে আজ পর্যন্ত ধোঁয়াশা। তাদের সম্পর্কে আর কি সত্য জানেন আপনি? যেটুকু জানার সেটুকুই তো বলে দিয়েছেন। আমার স্বামী সালমান চৌধুরী আর আপনার স্ত্রী দোয়েল খন্দকারের বিয়ের আগের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক জানতে পেরে নাকি আমি আমার ছেলেকে উস্কিয়ে দিয়েছি আপনার স্ত্রী মেয়েকে খুন করতে। কি নিকৃষ্ট ধারণা আপনার! তাই আমি আর কোনো সত্য জানতে চাই না আপনার কাছ থেকে। এ কথা বলে জলি চৌধুরী চলে যেতে চাইলে আশরাফ খন্দকার আবারও বলল, হ্যাঁ, না জানাই ভালো। যে সত্য জেনে নিজের মৃত স্বামীর প্রতি ঘৃণা চলে আসবে, সেই সত্য না জানা ভালোই। জলি চৌধুরী পা আপনা আপনি থেমে গেল। আবারও আশরাফ খন্দকারের দিকে তাকিয়ে বলল, মানে কি এমন সত্য আছে যা শুনে আমি মৃত স্বামীকে ঘৃণা করব? আপনাকে আর আপনার সন্তানদের রেখে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল সালমান চৌধুরী। জলি চৌধুরীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। দু পা পিছিয়ে গেল জলি চৌধুরী। হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যে কথা, আমি বিশ্বাস করি। বিশ্বাস না করারই কথা, কারণ আপনি তো অন্ধের মতো বিশ্বাস করতেন আপনার স্বামীকে। কিন্তু আমি বিশ্বাস করতে পারতাম না দোয়েলকে, কারণ সে তো আমাকে কখনো ভালোই বাসেনি। তাই শত চেষ্টার পরেও বিশ্বাসটা জন্মাতে পারেনি তার উপর। বিয়ের আগে থেকেই ভালোবাসতাম দোয়েলকে। ওকে পাওয়ার জন্য নিজের আলাদা ক্ষমতা থাকা সত্ত্বেও ওর বাবার দলে থেকে ওর বাবার চামচামি করতাম। নিজের আলাদা দল বানানোর চেষ্টা করিনি, শুধু দোয়েলকে পাওয়ার জন্য। বিয়ের আগে থেকেই জানতাম দোয়েল সালমান চৌধুরীর সাথে প্রেম করে। দোয়েলের বাবা আমাকে কথা দিয়েছিল দোয়েলের পড়া শেষ হলে আমার সাথেই ওর বিয়ে দেবে। আর দেবেই না কেন,
আমার ক্ষমতা আর দলবলের জন্যই তো দোয়েলের বাবা রাজনীতিতে টিকে থাকতে পেরেছিল। দোয়েলের বাবা কথা দেওয়াতে দোয়েলের প্রেম নিয়ে এতটাও মাথা ঘামাইনি আমি। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাবতে পারিনি বিয়ের পর সে কখনোই আমাকে মন থেকে মেনে নিতে পারবে না। দোয়েল সবসময় আমার কাছ থেকে নিজের মুক্তি চাইতো, অন্ধের মতো ভালোবাসতাম ওকে। তাই নিজেকে এত অবজ্ঞা আর ঘৃণা করার পরেও ওকে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার। একদিন নিবিড় এলো ওর কোলে, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। এর 4 বছর পর নিশিও এলো পৃথিবীতে, কিন্তু দোয়েলের কোনো পরিবর্তনই নেই। ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেললেও আমার প্রতি অবজ্ঞা আর ঘৃণা রয়েই গিয়েছিল তার। আজ থেকে 12 বছর আগে একদিন খবর পাই আপনার স্বামী আর আমার স্ত্রী তখন ও তারা সবার আড়াল থেকে তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে। তারা এই দেশ থেকে চলে গিয়ে লন্ডনে নতুন করে তাদের জীবন শুরুর করার কথা চিন্তা করছে। জলি চৌধুরী চিৎকার করে বলল। আশরাফ খন্দকার বলল, আপনি দাঁড়ান, আমি আসছি। একথা বলে আশরাফ খন্দকার উপরে চলে গেল। জলি চৌধুরীর মাথা যেন ঘুরছে, পুরো পৃথিবী যেন তার সামনে ঘুরছে। মিথ্যে মনে হচ্ছে সবকিছু। 12 বছর আগে সালমান চৌধুরী হঠাৎ করে বাড়িতে এসে বলে তাকে ব্যবসার জরুরি কাজে 22 জুন লন্ডন যেতে হবে। স্বামীর এইভাবে হুট করে বিদেশ যাওয়া জলি চৌধুরীর মনে যেন কোনোভাবেই সায় দিচ্ছিল না। খুব কোডাক ছিল মনটা। স্বামীকে বলার পর স্বামী হেসে উড়িয়ে দেয় কথাটা। সেই 22 জুন প্লেন দুর্ঘটনায় সালমান চৌধুরী মারা যায়। অনেকদিন খোঁজার পরও তার মৃতদেহটাও খুঁজে পাওয়া যায়নি। স্বামীর মৃতদেহটাও চোখে দেখেনি জলি চৌধুরী। সবসময় মনে হতো সে একদিন হয়তো তার কাছে ফিরে আসবে। সেই নিয়ে বুক বেঁধে বসে আছে জলি চৌধুরী। কিন্তু আজ সে কি শুনছে? তার স্বামী তাকে আর তার ছেলেদের রেখে অন্য কাউকে নিয়ে সংসার পাতার কথা ভাবছিল। আর সেই জন্যই সে জরুরি কাজের কথা বলে প্রাক্তন প্রেমিকা নিয়ে লন্ডন চলে যেতে চেয়েছিল। অঝরে পানি গড়িয়ে পড়ছে জলি চৌধুরীর চোখ বেয়ে। পানির চোখে ঝাপসা দেখতেই পেল আশরাফ খন্দকার সিঁড়ি দিয়ে নেমে আসছে। জলি চৌধুরী সামনে দাঁড়িয়ে তার দিকে একটা ভিসা আর পাসপোর্ট এগিয়ে দিয়ে বলল, এই হলো দোয়েলের পাসপোর্ট আর লন্ডনের ভিসা। দোয়েল ব্যারিস্টারি পড়ার নাম করে লন্ডনে যাচ্ছিল। ভিসার মধ্যে স্পষ্ট লেখা আছে 22 জুন তারিখটা সালমান চৌধুরী আর দোয়েল একসঙ্গে একই ফ্লাইটে লন্ডনে যাচ্ছিল। কিন্তু আমি সেই কথা জানতে পেরে দোয়েলের পাসপোর্ট আর ভিসা সরিয়ে ফেলি। দোয়েল অনেক খোঁজাখুঁজির পর ও এই পাসপোর্ট আর ভিসা খুঁজে পায়নি। ওইদিকে সালমান চৌধুরী ফ্লাইটে উঠে পড়েছিল, আর সেই বিমানটাই দুর্ঘটনায় পড়ে অনেক যাত্রীর সাথে সালমান চৌধুরীও হয়তো মারা যান। এখন আমি তো বিশ্বাস করি তারা আমাদের অগোচরে আমাদের ঠকিয়ে নিজেরা ভালো থাকার জন্য পালিয়ে যাচ্ছিল। কিন্তু আপনি বিশ্বাস করতে না চাইলেও নাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এই কথা বলে আশরাফ খন্দকার উপরে চলে গেল। জলি চৌধুরী হাত পা যেন অসাড় হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে। উর্মি মনে মনে আজ ঠিক করেই নিয়েছে সে পুলকের পিছু নিবে। তাই সে আগে থেকে তার গাড়িতে উঠে বসে রয়েছে। পুলক বাইক নিয়ে কলেজ থেকে বের হতেই উর্মি পুলককে দেখিয়ে ড্রাইভারকে বলল ওকে ফলো করতে। পুলক বাইক নিয়ে যাচ্ছে আর উর্মির গাড়িও তার পেছন পেছন যাচ্ছে। উর্মি সামনে পুলকের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই আড়স ডাইলে ডাইলে, আমি আডি হাতায় হাতায়। কিছুক্ষণ পর একটা ভার্সিটির সামনে এসে পুলকের বাইক থেমে গেল। মালা যা বলেছিল তাই, এটা তো একটা কলেজ। অল্প কিছুক্ষণ পরেই পুষ্প বেরিয়ে এলো ভার্সিটির ভেতর থেকে। পুষ্পকে দেখে উর্মি গাড়ি থেকে নামতে গিয়েও নামলো না। ওই বজ্জাত পুলকের কথা মনে পড়ে গেল। পুলক যদি জানতে পারে উর্মি তার পিছু নিয়েছে, তাহলে আবার কেন না ভাবে যাচ্ছে তাই ব্যবহার করবে। এই কথা মনে করে উর্মি আজ আর পুষ্পের সাথে দেখা করলো না। অন্য কোনো দিন একেবারে মালাকে সঙ্গে করে নিয়ে এসে দেখা করবে। মনে মনে এসব ভাবলো উর্মি। রায়হান মনে মনে ভাবছে, ওই নিবিড় খন্দকার ইন্টার্নি করার নাম করে পুষ্প ম্যামকে নিজের কাছে টেনে নিচ্ছে। এই কথা যদি বস জানতে পারে তাহলে বেশ রেগে যাবে। আর বস রেগে গেলেই বোঝা যাবে বস
পুষ্প ম্যামকে ভালোবাসেন। পুষ্প ম্যামকে নিয়ে উনি জেলাস ফিল করেন। এই কথা মনে করে রায়হান মিটিমিটি হাসলো। বসকে সে কখনো দেখেনি কাউকে জেলাস করতে, এমনকি শিলা ম্যামের সাথে ওর এক্স বয়ফ্রেন্ডের ওরকম ঘনিষ্ঠ ভিডিও দেখেও তার চোখে মুখে কোনো জেলাসি প্রকাশ পায়নি। প্রকাশ পেয়েছিল একরাশ ঘৃণা ভরা তিক্ত হাসি। রায়হান উজানের কেবিনে ঢুকে উজানের সামনে দাঁড়িয়ে বলল, বস আমি। রায়হান মনে মনে বলল, উহ, ইম্পর্টেন্ট কথার মাঝখানে এভাবে বাধা দিলেন বস। রায়হান বেরিয়ে গেল কেবিন থেকে। কিছুক্ষণ পর কফির মগ নিয়ে ঢুকলো। মগটা উজানের সামনে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রইল, যেন কিছু বলার আর কিছু দেখার প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে। উজান কফির মগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। জানলার দিকে মুখ করে বাইরে তাকিয়ে বলল, কি যেন বলতে চেয়েছিলে, বলো। রায়হান এগিয়ে গেল উজানের কাছে। উজানের পাশে দাঁড়িয়ে বলল, আমি ম্যামের ভার্সিটিতে গিয়েছিলাম বস। ওখানে ঝুমুর মানে আমাদের তথ্যদাতা, ওর কাছ থেকে জানতে পেরেছি ম্যাম আপনার জাত শত্রু, মানে নিবিড় খন্দকারের কাছ থেকে ইন্টার্নি করতে চাইছেন। নিবিড় খন্দকার নিজে ম্যামকে এই অফার করেছেন। উজান কফির মগে চুমুক দিতে গিয়েও ওর দিতে পারল না। ভ্রু কুচকে রায়হানের দিকে তাকিয়ে বলল, কি? রায়হান মনে মনে খুশি হয়ে বলল, এই তো বস, রেগে গেছেন। রাগে বসের জেলাসি চোখে ফুটে ফুটে উঠেছে, চোখে মুখে ফুটে উঠেছে। তার মানে বস ম্যামকে ভালোবাসেন। রায়হান তৎক্ষণাৎ নিজের ভাবনা থেকে ফিরে এসে বলল, জি বস, 100% পিওর খবর। নিবিড়ের সাথে পুষ্পর কি করে দেখা হলো? নিবিড় খন্দকার আজ ম্যামের ভার্সিটিতে গেস্ট টিচার হয়ে গিয়েছিলেন। সেখানেই তাদের পরিচয় হয়। নিবিড় খন্দকার নিজে ম্যামকে অফার করেছেন তার সঙ্গে থেকে ইন্টার্নি করতে। উনি বলেছেন উনি সব রকমভাবে ম্যামকে সাহায্য করবেন। উজান চুপ করে থেকে বাইরের দিকে তাকিয়ে কিছু ভাবছে। রায়হান বলল, বস, নিশ্চয় আপনার রাগ হচ্ছে নিবিড় খন্দকারের উপর। জেলাস ফিল করছেন তাই না? বস, আপনি রাগ চেপে রাখবেন না, তাতে আপনার অস্বস্তি হবে। নিবিড় খন্দকারকে তো আর হাতের কাছে পাবেন না। তার বদলে হাতের কফির মগটা নিবিড় খন্দকার ভেবে আছাড় মারুন, তাতে আপনার রাগ হালকা হবে। উজান কফির মগটা কিছুটা উপরে তুলতেই রায়হান সঙ্গে সঙ্গে তার হাত থেকে ছু মেরে কফির মগটা নিয়ে নিল। তারপর বলল, বস, আপনার কষ্ট করতে হবে না, আমি কাজটা করে দিচ্ছি। এই কথা বলে রায়হান কফির মগটা আছাড় মারল। সঙ্গে সঙ্গে কফির মগটা দুই টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে, সাথে কফি অনেকটা জায়গায় ছিটকে পড়েছে। রায়হান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জয়ের হাসি হেসে উজানের দিকে তাকিয়ে বলল, এবার নিশ্চয় আপনার রাগটা হালকা হয়েছে তাই না বস? আসলে আপনার হয়ে কাজটা আমি করে দিলাম, না হলে এই কফি ছিটকে পড়ে গিয়ে আপনার জামা কাপড় নোংরা হয়ে যেত। রায়হান জয়ের হাসি হেসে উজানের দিকে তাকিয়ে আছে, যেন অনেক বড় যুদ্ধ জয় করে এনে দিয়েছে সে তার বসের জন্য। উজান শান্ত চোখে রায়হানের দিকে তাকিয়ে বলল, আমি কফিতে চুমুক দিতে চেয়েছিলাম রায়হান। রায়হান তখনও হাসি মুখে উজানের দিকে তাকিয়েছিল, তবে এখন তার মুখে জয়ের হাসি নয়, বোকার মতোই হাসি এসে রায়হান বলল, মানে আপনি কফির মগে চুমুক দেওয়ার জন্য মগটা উঠিয়েছিলেন? উজান রায়হানের দিকে শান্ত চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। মানে মগটা ভাঙার জন্য নয়? উজান রায়হানের দিকে শান্ত চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। সঙ্গে সঙ্গে বোকা হাসিটাও বিলীন হয়ে গেল রায়হানের মুখ থেকে। নিরীহ চোখে ফ্লোরের দিকে তাকালো। কফির মগটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে, কফিও ছিটকে গিয়ে ফ্লোরের অনেকটা জায়গা নোংরা হয়ে গেছে। রায়হান এবার তাকালো বসের দিকে। উজান এখনো শান্ত চোখেই তাকিয়ে আছে রায়হানের দিকে। এই শান্ত চোখ দেখে শুকনো ঢোক গিলল রায়হান। সে জানে বাঘ শিকার করার আগে শান্তই থাকে, তাই রায়হান আর বাঘের মুখে শিকার হতে চাইল না। বসের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। দরজার কিছুটা কাছে পৌঁছাতেই তারপর এক দৌড়েই একেবারে কেবিনের বাইরে। বাড়িতে এসেই জলি চৌধুরী দরজা বন্ধ করে বসে আছে। দরজার বাইরে থেকে সবাই তাকে দরজা খোলার জন্য ডেকে যাচ্ছে, কিন্তু জলি চৌধুরী দরজা খুলছে না। আয়েশা চৌধুরী দরজা শব্দ করে বলল, কিন্তু জলি চৌধুরী ভেতর থেকে কোনো সাড়া শব্দ করলো না। সবার চেঁচামেচির আওয়াজে উদয়ের ঘুম ভেঙে গেল। উদয় বিছানা থেকে নেমে
চিৎকার করে মালাকে ডাকলো। উদয়ের চিৎকার শুনে আয়শা চৌধুরী মালাকে বলল। মালা সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো। আয়শা চৌধুরী জলি চৌধুরীকে বলল, কিন্তু জলি চৌধুরী দরজা খুলল না। মালা উদয়ের কাছে যেতেই উদয় অস্থির হয়ে বলল, মালা, মায়ের কি হয়েছে? সবাই মায়ের নাম ধরে এইভাবে চিৎকার করে ডাকছে কেন? মালা আমতা আমতা করে বলল, না না না, মায়ের কিছু হয়নি, আপনি ভুল শুনেছেন। আমি ভুল শুনিনি মালা। মা কোথায়? মাকে এখানে আসতে বলো। মানে আমতা আমতা কেন করছো? কি হয়েছে? এ কথা বলে উদয় বাইরে যাওয়ার জন্য 2 কদম হাঁটতেই খাটের কোনায় লেগে পড়ে যাচ্ছিল। মালা সঙ্গে সঙ্গে উদয়কে ধরে ফেলল। উদয় বলল, মালা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। মালা বুঝতে পারছে তার আর উদয়ের কাছ থেকে কিছু লুকানো ঠিক হবে না। উদয় চিন্তায় অস্থির হয়ে পড়বে। তাই মালা উদয়কে ধরে ঘর থেকে বেরিয়ে জলি চৌধুরীর ঘরের সামনে নিয়ে গেল। উদয়কে দেখে আয়শা চৌধুরী মালাকে বলল, মালা, তুই ওকে এখানে নিয়ে এসেছিস কেন? উদয় বলল, দাদিমা, মা কোথায়? কি হয়েছে মায়ের? তোমরা এভাবে চেঁচামেচি করছো কেন? পাশে থেকে নাজু চৌধুরী বলল, উদয়, তোর মা দরজা বন্ধ করে কাঁদছে বাবা, এত করে ডাকার পরও দরজা খুলছে না। উদয় অস্থির হয়ে বলল। কি? আয়শা চৌধুরী বড় বড় চোখ করে নাজু চৌধুরীর দিকে তাকালো। নাজু চৌধুরী বলল, মা, ওকে তো বলতেই হতো। উদয় জলি চৌধুরীর দরজার কাছে গিয়ে দরজায় চাপড় মেরে বলল, মা, দরজা খোলো। কি হয়েছে মা, আমাকে বলো। জলি চৌধুরী এবার আর দরজা বন্ধ রাখতে পারল না। দরজা খুলে বাইরে বেরিয়ে এসে উদয়ের বুকে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সবাই অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। ঠিক সেই সময় উজান হন্তদন্ত হয়ে বাড়িতে ছুটে এলো। উজান সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখে তার মা তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। উজান মায়ের কাছে আসতেই এবার জলি চৌধুরী উজানের বুকে পড়ে কাঁদতে লাগলো। উজান বলল, কি হয়েছে মা? এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। জলি চৌধুরী কিছুই বলছে না। আয়শা চৌধুরী উজানকে বলল, উজান, তুই এই সময় বাড়িতে? তোকে কে খবর দিল? উজান কিছু বলার আগে জলি চৌধুরী উজানের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে চোখের পানি মুছে বলল। আয়শা চৌধুরী চোখের ইশারা করতেই মালা, নাজু চৌধুরী সহ বাড়ির চাকর বাকর সবাই জায়গা ত্যাগ করলো। সবাই জলি চৌধুরীর ঘরের ভেতরে চলে গেল। জলি চৌধুরী এবার আর কাঁদছে না। সালমান চৌধুরীর বড় ফ্রেমে বাঁধানো ছবিটার সামনে দাঁড়িয়ে উজান আর উদয়ের উদ্দেশ্যে বলল। উদয়, উজান আর আয়শা চৌধুরী অবাক হয়ে গেল জলি চৌধুরীর কথা শুনে। উজান বলল, মা, এসব তুমি কি বলছো? আয়শা চৌধুরী বলল, হ্যাঁ বড় মামা, এইসব বানোয়াট কথা কোত্থেকে শুনে এসেছে? কোথায় গিয়েছিল তুমি যেখান থেকে এসব শুনে এসেছো? উজান বলল, আর ওই লোকটাই তোমাকে এসব বলেছে, তাই না? তাই তুমি ওসব বিশ্বাস করে এরকম পাগলামি করছো। আয়শা চৌধুরী জলি চৌধুরীকে ধমক দিয়ে বলল, চুপ করো বড় বৌমা, আমার মৃত ছেলের নামে এই কথা তুমি দোষারোপ করতে পারো না। উদয় বলল, এভাবে বলো না মা। তুমি তো বলেছিলে যে বাবা তোমাকে অনেক ভালোবাসত। তার যে সম্পর্ক ছিল তা বিয়ের আগে। বিয়ের পর এর কোনো আভাস তুমি পাওনি, কিন্তু এতদিন পর অন্য একটা বাইরের লোকের কথা শুনে তুমি বাবাকে অবিশ্বাস করছো। উজান বলল, কি করে বিশ্বাস করলে তুমি? জলি চৌধুরী আশরাফ খন্দকারের বলা সব কথাগুলো সবাইকে বলল। উজান বলল, একই দিনে একই দেশের ভিসা দেখে তো এটা প্রমাণ হয় না যে বাবা আর দোয়েল খন্দকার একসাথে লন্ডন যাচ্ছিল। ফ্লাইট দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ফ্লাইটের টিকিটই দুয়েল খন্দকারের ফ্লাইটের টিকিট ছিল। আর তাছাড়া তোর বাবার ভিসা সহ সব কাগজপত্র আমিও দেখেছিলাম উজান। দুয়েল খন্দকারের যে এয়ারলাইন্সের ফ্লাইটে করে যাচ্ছিল, তোর বাবাও সেই এয়ারলাইন্সের ফ্লাইটেই করে যাচ্ছিল। এটা তো আর কোনো কাকতালীয় ব্যাপার নয়, তাই না? কারো মুখে কোনো কথা নেই। সবাইকে চুপ থাকতে দেখে জলি চৌধুরী বলল, কি হলো? কারো মুখে কোনো কথা নেই কেন? আয়শা চৌধুরী বলল, তুমি তো আমার ছেলেকে অবিশ্বাসী করে নিয়েছো, তাই তোমাকে আর কি বলেই বা বিশ্বাস করাবো, তাই আর কিছু বলতে চাই না আমি। এই কথা বলে আয়শা চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেল। জলি চৌধুরীর 2 ছেলের দিকে এগিয়ে গিয়ে তাদের দুজনের গালে 2 হাত রেখে বলল, তোরা এখনো নিশ্চয়ই তোর বাবাকে বিশ্বাস করছিস আর আমার কথা অবিশ্বাস করছিস। উজান বলল, থাক না মা, কি হবে এই বিশ্বাস অবিশ্বাসের উপর টানাপোড়েন রেখে? একটু বিশ্বাস যদি আমাদের মনকে শান্ত রাখতে পারে, তাহলে কি দরকার অবিশ্বাসকে মনে ঠাঁই দেওয়ার? উদয় বলল,
উজান ঠিক বলেছে মা, যে মানুষটাই নেই সে মানুষটাকে অবিশ্বাস করে কী বা হবে। জলে চৌধুরী কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো আমার মনকে শান্ত করতে পারছি না বাবা। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে আমার। কতটা বোকা হলে অন্ধর মতো কাউকে বিশ্বাস করে এভাবে ঠকে যেতে হয়। উজান মাকে বুকে জড়িয়ে ধরল। উদয় হাতড়িয়ে হাতড়িয়ে মায়ের মাথায় হাত রেখে মাকে শান্ত করার চেষ্টা করল। পুষ্প একটা গেটের সামনে এসে রিক্সা থামালো। পুষ্প রিক্সায় বসেই হাতের কার্ডের মধ্যে লেখা ঠিকানাটা একবার পরখ করে নিল। হ্যাঁ, ঠিকানা অনুযায়ী তো সে এসেছে, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে না একটা বিশাল বড় বাড়ি। কোনো দিক থেকে তো অফিস মনে হচ্ছে না। তাহলে কি নিবিড় খন্দকারের চেম্বার তার বাড়িতেই? রিক্সা থেকে নেমে পড়ল পুষ্প। রিক্সার ভাড়া মিটিয়ে গেট দিয়ে ঢুকতে গেলেই বাধার সম্মুখীন হলো। দারোয়ান গেটে দাঁড়িয়েই বলল, কাকে চাই? ব্যারিস্টার নিবিড় খন্দকারের কাছে এসেছি, উনি আমাকে আসতে বলেছিলেন। দারোয়ান সামনে থেকে সরে গেল। পুষ্প চারিদিকটা তাকিয়ে দেখে খুব সুন্দর একটা পরিবেশ। বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি, তার পাশেই ফুলের বাগান, আর তার পাশেই একটা একটা সুইমিং পুল। বাইরে থেকে বোঝাই যায় না ভেতরটা এত সুন্দর। বাইরে থেকে শুধু বাড়ির অর্ধেকটা অংশই দেখা যায়। পুষ্প দারোয়ানের উদ্দেশ্যে বলল, নিবিড় খন্দকারের চেম্বার কোথায়? দারোয়ান হাত দিয়ে সুইমিং পুলের সামনে থাকা দোতলার ছোট্ট আরেকটা বিল্ডিং দেখিয়ে বলল, সোজা দোতলায় চলে যান, নিচতলায় যাবেন না। নিচতলায় ওনার বাবার অফিস। পুষ্প বলল, না, নেতা নেতা আশরাফ খন্দকার। ও। পুষ্প আর কোনো প্রশ্ন করলো না দারোয়ানকে। দূরে ওই বিল্ডিংটার দিকে এগিয়ে গেল। যদিও লিফটের সুবিধা আছে, কিন্তু পুষ্প ভাবলো সিঁড়ি বেয়েই উপরে যাবে। দোতলায় উঠতে আবার লিফটের প্রয়োজন আছে নাকি? সিঁড়ির কাছে যেতেই দেখে সিঁড়ির অনেকটা জায়গায় দখল করে ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে। একটা মেয়েকে দেখে যে একটু সাইড দিতে হবে সেই জ্ঞানটুকু তাদের মাথায় উদিত হলো না। রাজনৈতিক দলের ছেলেপেলেদের এই এক সমস্যা, তারা নিজেদের যে কিভাবে আল্লাহই ভালো জানেন। পুষ্প এই ছেলেদের ঠেলে ঠুলে সিঁড়ি বেয়ে উপরে ওঠারই ইচ্ছে হলো না আর, তাই সে লিফটেই উপরে উঠে গেল। হয়তো এই দোতলা বিল্ডিংয়ে এই লিফটের ব্যবহার এই জন্যই হয়। পুষ্প উপরে উঠে এই চেম্বারের ভেতর ঢুকতে গেলে আরো এক বাধা। একজন কাঠখোট্টা টাইপের ছেলে তার সামনে এসে দাঁড়ালো। ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে বলল, কি ব্যাপার, কাকে চাই? অনেক বাধা বিপত্তি ঠেলে এখানে এসেছি। এখানে যে আছে তাকেই চাই, নিবিড় খন্দকার। ব্যারিস্টার নিবিড় খন্দকার? পুষ্প এক চোখ কপালে তুলে বলল, জি, ব্যারিস্টার নিবিড় খন্দকার। ওনার সাথেই দেখা করতে এসেছি, উনি আমাকে আসতে বলেছিলেন। কোনো কেসের ব্যাপারে উনি এখন কথা বলবেন না। অলরেডি অনেক কেস ওনার হাতে জমা হয়ে আছে, ভেতরেও একজন বসে আছে, তাই আপনি অন্য কাউকে ধরতে পারেন। এই কথা বলেই ছেলেটা ভেতরে চলে যেতে চাইলে পুষ্প বলল, আমি কোনো কেসের ব্যাপারে কথা বলতে আসিনি। কাল ওনার সাথে আমার ভার্সিটিতে দেখা হয়েছিল। উনি আমাকে বলেছেন উনি আমাকে ওনার সাথে থেকে ইন্টার্নিং করার সুযোগ দিবেন, আর সেজন্যই এসেছি আমি। ছেলেটা সঙ্গে সঙ্গে থেমে গেল। ভ্রু কুচকে পুষ্পকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। মনে মনে বলল, তাহলে এই মেয়েটার নামই পুষ্প, যার কথা স্যার বলে রেখেছেন যে পুষ্প নামের কোনো মেয়ে আসলে তাকে সরাসরি অফিসে ঢুকতে দিতে। কিন্তু স্যার এই মেয়েকে ইন্টার্নি করার সুযোগ দিবে সেই কথা তো বলেননি। ছেলেটা পুষ্পের কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, উনি তো বললেন আমাকে। আমি রাহাত। স্যার ব্যারিস্টার পড়তে বিদেশে যাওয়ার আগে 2 বছর পর্যন্ত স্যারের সাথে ছিলাম, এখনও আছি। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না বলে রেজাল্টের অবস্থা খুব একটা ভালো না, তাই অনেক কষ্টে স্যারের কাছে ইন্টার্নি করার জন্য অনেক দিন ধরে স্যারের পিছনে পিছনে ঘুরছি, কিন্তু শেষ পর্যন্ত স্যারের অ্যাসিস্ট্যান্ট হয়ে চাকরি নিয়েছি। উদ্দেশ্য অন্তত স্যারের পাশে থেকে কোর্ট কাছারিতে পরিচিত হওয়া, যাতে পরবর্তীতে নামমাত্র হলেও নামের পাশে অ্যাডভোকেট শব্দটা যোগ করতে পারি। আর তুমি বলছো স্যার নিচে থেকে তোমাকে বলেছে ওনার সাথে থেকে ইন্টার্নি করতে? এই কথা বলেই রাহাত হাসতে শুরু করলো। পুষ্প ভ্রু কুচকে বলল, আপনি খুব বেশি কথা বলছেন। এত কথা না বলে ওনাকে ডেকে দিন, আর নয়তো আমাকে ভেতরে যেতে দিন। এই কথা বলেই পুষ্প ভিতরে যাওয়ার জন্য এগোতে গেলে রাহাত হাত দিয়ে তার পথ আটকে বলল, ভালোই ভালোই বলছি, চলে যাও। আমি স্যারের সাথে তোমাকে দেখা করতে দিব না। অনেক কষ্টে স্যারের কাছাকাছি থেকে ওনার মন জোগাতে পেরেছি, আর তুমি উড়ে এসে জুড়ে বসবে?
কক্ষনো না। ভালোই ভালোই চলে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আশ্চর্য! আর কোনো কথা নয়। পুষ্প দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, আর কিচ্ছু না বলে চলে যাওয়ার জন্য পেছন ঘুরে পা বাড়াতেই নিবিড় পেছন থেকে ডাকলো, পুষ্প। পুষ্প আবারও সামনের দিকে ঘুরে দেখে দরজায় নিবিড় খন্দকার দাঁড়িয়ে আছে। সিসি ক্যামেরায় পুষ্পকে দেখেছিল নিবিড়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়াতেই পুষ্প ভেতরে না ঢুকায় নিবিড় নিজে এই ক্লায়েন্টকে সামনে রেখে বেরিয়ে আসতে বাধ্য হলো। পুষ্প, তুমি চলে যাচ্ছ কেন? পুষ্প কিছু বলার আগেই রাহাত তাড়াতাড়ি করে বলল, স্যার, আপনি ব্যস্ত আছেন এই কথা বলতেই উনি চলে যাচ্ছেন। পুষ্প বুঝতে পারছে রাহাত নিবিড়কে ভয় পেয়ে মিথ্যে বলছে, তাই সে আর কিচ্ছু বলল না। নিবিড় রাহাতকে বলল, আমি ব্যস্ত আছি, তোমাকে কে বলেছে সেই কথা ওকে বলতে? আমি তো তোমাকে বলে দিয়েছিলাম পুষ্প নামে একটা মেয়ে আসলে সোজা আমার চেম্বারে ঢুকতে দিবে, তা আমি যত ব্যস্তই থাকি না কেন। নিবিড় এবার পুষ্পের উদ্দেশ্যে বলল, আর পুষ্প, তোমাকে এত রেস্টলেস হলে তো চলবে না, একটু তো ধৈর্য রাখতে হবে। পুষ্প রাহাতের দিকে তাকালো। রাহাত তার দিকেই তাকিয়ে আছে, তবে খুব বিরক্তিতে। নিবিড় পুষ্পকে বলল, এসো ভিতরে এসো। পুষ্প নিবিড়ের পেছনে পেছন ভেতরে চলে গেল। বিশাল বড় ঘরের মাঝখানেই বড় একটা টেবিল রাখা। সেই টেবিলের সাথে থাকা এক্সিকিউটিভ চেয়ারটায় পেছনে বিশাল বড় ফ্রেমে বাঁধানো একটা মহিলার ছবি। শ্যামবর্ণ গায়ের রং আর উজ্জ্বল চোখ দুটোতে যেন পুরো মুখে মায়ার ছড়াছড়ি। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটির দিকে। নিবিড় পুষ্পর দিকে তাকিয়ে দেখে সে তার মায়ের ছবির দিকে তাকিয়ে আছে। নিবিড় কিচ্ছু না বলে তার ক্লায়েন্টের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। পুষ্প এবার ছবির দিক থেকে চোখ সরিয়ে পুরো ঘরটাতে একবার চোখ বুলালো। একজন লয়ারের চেম্বার যেমন থাকার কথা তার ব্যতিক্রম কিছুই নয়। মোটা মোটা বইপত্র দিয়ে রুমের চারদিকের বুকসেলফগুলো সাজানো, মাঝে মাঝে কিছু নান্দনিক ডিজাইনের শোপিস রাখা। কিন্তু এইসব কিছুর মধ্যেই পুষ্প নজর কাড়লো জানলার সামনে রাখা টেবিলের উপর একটা টবে রাখা গাছটাতে একটা গোলাপ ফুলের চারা। পুষ্প এগিয়ে গেল গাছটার দিকে। ছোট্ট গাছের চারাটা খুব সুন্দর, কিন্তু এতে এখনো কোনো ফুল ফোটেনি। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ এলো, এই গাছটা আমার খুব পছন্দের, কারণ এটা আমার মায়ের হাতের যত্ন করা গাছ। পুষ্প পেছনে তাকিয়ে দেখে তার পেছনে নিবিড় দাঁড়িয়ে আছে। পুষ্প বলল, এটা তো একটা গোলাপ গাছের চারা, এটাতে এখনো ফুল ফোটেনি। নিবিড় এগিয়ে গেল পুষ্পের পাশে, দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এটা গোলাপ গাছের চারা, কিন্তু কোনো লাল গোলাপ নয়, এটা একটা কালো গোলাপ গাছের চারা। পুষ্প অবাক বিস্ময়ে আবারও তাকালো গাছটার দিকে। সে আগে কখনো কালো গোলাপ সামনে থেকে দেখেনি, কিন্তু গাছটাতে তো ফুলই ধরেনি। তার খুব ইচ্ছে সামনে থেকে কালো গোলাপ দেখার। নিবিড় আবারও বলল, জানো পুষ্প, এই গাছটার পেছনে ছোট্ট একটা গল্প আছে। পুষ্প উৎসুক কণ্ঠে বলল, কি গল্প? আমি বিদেশে যাওয়ার আগে আমার মা আমার কাছে আবদার করেছিল একটা কালো গোলাপের চারা এনে দিতে। মায়ের আবদার, তাই অনেক খোঁজাখুঁজির পর এই চারা গাছটা আমার মায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম। যখন এই গাছটা নিয়ে এসেছিলাম তখন গাছে শুধু একটা মাত্র কালো গোলাপ ছিল। মা খুব যত্ন করতো এই গাছটাকে, কিন্তু আমি অধৈর্য হয়ে বিরক্ত হয়ে পড়েছিলাম এই গাছটার উপর। গাছে আর কোনো কলি ফুটছিল না, শুধু ওই একটা ফুলই ছিল। আমার অধৈর্য আর বিরক্তি দেখে মা হেসে বলেছিল, এই গাছে যে ফুলটা আছে সে হচ্ছে উনি নিজে, মানে আমার মা। আর এই গাছে তখনই আরেকটা ফুল ফুটবে যখন আমার জীবনে আরেকটা নারীর আবির্ভাব ঘটবে, যে আমার মায়ের মতো আমার মন আর আমার জীবন দুটোই দখল করে নিবে। পুষ্প গাছটার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, তার মানে এই গাছে ফুল ছিল? হ্যাঁ, কিন্তু আমি বিদেশ থেকে এসে দেখি ফুলটা ঝরে পড়ে গেছে, ঠিক আমার মায়ের মতো। শেষের কথাটা নিবিড় মুখটা মলিন করে আস্তে কণ্ঠেই বলল। পুষ্প বলল, আপনার মা যেহেতু বলেছেন আপনার জীবনে যখন নতুন এক নারী আসার সময় হবে তখনই এই গাছে নতুন কলি আসবে, আমার মনে হয় সেটাই হবে। এই গাছে নিশ্চয়ই নতুন ফুল ফুটবে, তখন আপনার জীবনে নতুন কেউ চলেও আসবে। নিবিড় পুষ্পের দিকে তাকিয়ে হেসেই মনে মনে বলল, হয়তো অলরেডি সে এসে গেছে,
এখন শুধু গাছে কলি আসার অপেক্ষা। নিবিড় পুষ্পের উদ্দেশ্যে বলল। তুমি নিবে এই গাছটার দায়িত্ব? যত্ন করে এই গাছটায় ফুল ফুটাতে পারবে? পুষ্প বলল। কিন্তু আপনি তো বলেছেন আপনার মা এই গাছটার যত্ন করে। নিবিড়ের মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। মলিন মুখে হাঁটতে হাঁটতেই দোয়েল খন্দকারের ছবির সামনে দাঁড়িয়ে বলল। করতো, কিন্তু এখন আর করে না। মা তো এখন আমার যত্নই করে না। আমার পাশে বসে আমার মাথায় হাত রাখে না, আমাকে খাইয়ে দেয় না, আমার সাথে কথাও বলে না। পুষ্প লক্ষ্য করলো নিবিড় কথাগুলো বলার সময় তার গলা ভারী হয়ে আসছিল। পুষ্প মনে মনে বলল, এই ছবিটা হয়তো নিবিড় খন্দকারের মায়ের হবে, কিন্তু উনি এভাবে কথাগুলো কেন বলেছেন?